এরপরে অনুশীলনী যদি সলভ করে ফেলো তাহলে বিশ্বাস করো তোমার মানে কেমিস্ট্রির জন্য একটা ভালো একটা প্রিপারেশন পাওয়া যায়, ঠিক আছে, প্রিপারেশন তৈরি হবে। যেমন গত বছর 25টা এমসিকিউর মধ্যে 15টাই আসছে আমাদের কোথা থেকে বলতো, অনুশীলনী থেকে। তো অনুশীলনী কখনোই কি করবা না, এটাকে তুমি গুরুত্বহীন মনে করবা না, ঠিক আছে। প্রথমে বই, এরপর অনুশীলনী, দেখবা এগুলো সলভ করে ফেললে আমাদের ইনশাল্লাহ দেখবা প্রিপারেশনটা ভালো মতোই আগাবে, ঠিক আছে। আর একটা পরীক্ষা দেওয়ার আগে কমপক্ষে চেষ্টা করবে 2বার রিভিশন দেওয়া, ঠিক আছে। মনে করো তোমার এই পরীক্ষাটা পরশুদিন, ঠিক আছে, তো তুমি কি করবা বলো তো, আজকে এটা ভালো করে একটা পড়ে রাখবা, পরীক্ষার 1 থেকে 2 ঘন্টা আগে আরেকটা রিভিশন দেওয়ার চেষ্টা করবা। এতে কি হবে, তোমার দেখবে পরীক্ষার যে নাম্বারগুলো এগুলো বাড়বে, ঠিক আছে। কখনো এক রিভিশনে আমরা কখনোই কিছু মানে ভালো রেজাল্ট করতে পারবো না, ঠিক আছে। রিভিশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর প্রতিদিন কি করবা, মানে এক সপ্তাহের যে পড়াটা থাকবে ওটা কি করবা, এক সপ্তাহ পর পর একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবা। এতে কি হয়, আমাদের মানে যেই জিনিসগুলো তোমাদের ইনপুটে নিলা এক সপ্তাহের মধ্যে, এগুলো আবার কি হবে, ঝালাই করা হবে, ঠিক আছে। তো কি করবা, প্রতি সপ্তাহে একটা রিভিশন রাখবা। আর কি বলো, প্রতিদিন জিকে ইংলিশের জন্য 1 ঘন্টা টাইম রাখবা। ওকে, এটা আবার কি করতে হবে, প্রতি সপ্তাহে একটা রিভিশন দিবা, ঠিক আছে। বিশেষ করে আমাদের জিকে ইংলিশের জন্য ইংলিশের যে ভোকাবুলারি পার্টটা এটা শুরু করব, এটা শেষ করতে হবে, ঠিক আছে। তো সব ক্লিয়ার? আচ্ছা, চলো আমরা এখন পরিবেশ রসায়ন ক্লাসটা শুরু করতে পারি। আচ্ছা, পরিবেশ রসায়ন মানে কি, আমাদের পরিবেশ বলতে ভাই আমরা কি বুঝি, আমাদের আশেপাশে সারাউন্ডিং এ যা যা আছে তাই হচ্ছে যে আমাদের পরিবেশ, ঠিক আছে। তাহলে এই পরিবেশের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বায়ুমণ্ডল। এখন আমাকে বলো তো ভাইয়া, বায়ুমণ্ডল কি দ্বারা গঠিত? বায়ুমণ্ডল হচ্ছে বায়ু দ্বারা গঠিত। তাহলে এই বায়ুর মধ্যে সবচেয়ে বেশি কোনটা থাকে? নাইট্রোজেন থাকে, ঠিক আছে। নাইট্রোজেনের পার্সেন্টেজটা আমাদের জানতে হবে। নাইট্রোজেন থাকে হচ্ছে যে 78%, ঠিক আছে। আর অক্সিজেন থাকে 20% বা 21% আমরা ধরবো, ঠিক আছে। এটা আমরা কি বলতো, মূল উপাদান, মানে বায়ুমণ্ডলে যদি মূল উপাদান বলি, নাইট্রোজেন ও অক্সিজেন কি সবচেয়ে বেশি পরিমাণ থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আর কিছু এমসিকিউ নাই, আমরা একটু আগাই, সামনে আগাই। হ্যাঁ, দেখো এখন আমরা একটু বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব। মনে রাখবা ভাইয়া, ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটারের মধ্যে যা যা আছে সেগুলো হচ্ছে বায়ুমণ্ডলের অন্তর্গত। কি বলছি, ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার মধ্যে যা যা আছে সবকিছু বায়ুমণ্ডলের অন্তর্গত, ঠিক আছে। তাহলে এই বায়ুমণ্ডলের একটা কি থাকবে তো বলতো, একটা ভর থাকবে। এই বায়ুমণ্ডলের ভর কত? 5 × 10⁻18 কেজি, ঠিক আছে। এটাকে যদি আমরা টনে নিয়ে থাকি তখন এটা কি হবে, কত? 5 × 10⁻15 টন, ঠিক আছে। এই মানটা আমরা একটু মনে রাখবো, এটা কিসের? বায়ুমণ্ডলের ভর, ঠিক আছে। এই বায়ুমণ্ডলের ভর পৃথিবীর ভরের 10 লক্ষ ভাগের 1 ভাগের সমান। কি বলছি, পৃথিবীর যে ভর আছে সেই ভরের 10 লক্ষ ভাগের 1 ভাগের সমান, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটি ইনফরমেশন আমরা এখান থেকে কালেক্ট করব। মনে রাখবো, এই বায়ুমণ্ডলের মধ্যে কি বায়ুর একটা কি বলতো চাপ থাকবে না? এই বায়ুর চাপটা কত বলতো, প্রতি বর্গ ইঞ্চিতে, ঠিক আছে, 14.7 পাউন্ড, ঠিক আছে। মানে প্রতি ইঞ্চিতে কত বলতো, 14.7 পাউন্ড, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের একটু ইম্পর্টেন্ট, আমরা ইম্পর্টেন্স দিব। এখন তোমাকে বলছি ভাই, বায়ুমণ্ডলের মধ্যে কি থাকে? বাতাস থাকে, বায়ু থাকে। তুমি মনে রাখবে গ্যাসের মধ্যে, ঠিক আছে, আমাদের যে 11 কিলোমিটার আছে, এই 11 কিলোমিটারের মধ্যে 75% গ্যাসীয় মিশ্রণ থাকে, ঠিক আছে। মানে ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার মধ্যে 75% থাকে। আবার ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটারের মধ্যে কত পার্সেন্ট থাকে বলতো? 99% থাকে 30 কিলোমিটারের মধ্যে, ঠিক আছে। 30 কিলোর মধ্যে 99% কি থাকে? গ্যাসীয় উপাদানগুলো থাকে, ঠিক আছে। তো এতটুকু আমরা কি করব, এখান থেকে কালেক্ট করব, ঠিক আছে। কালেক্ট করার পরে দেখো পৃথিবীর গড় তাপমাত্রা কত বলতো? পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এটা কিন্তু প্রত্যেকটা ভূপৃষ্ঠে কি অনেকগুলো লেয়ার থাকে, 4টা লেয়ার থাকে, ঠিক আছে। এই লেয়ারে তাপমাত্রা কি এটা নির্দিষ্ট থাকবে না, এক একটা লেয়ারে কি হবে, এটা পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে আমরা সামনে পড়বো, ঠিক আছে। এখন আমরা একটু নিচে চলে আসি, চলো। দেখো বায়ুমণ্ডলের কয়টা অঞ্চল আছে? বায়ুমণ্ডলের একদম নিচ থেকে উপর পর্যন্ত 4টা অঞ্চল আছে। কি কি আছে? ট্রোপোস্ফিয়ার, আরেকটা স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ঠিক আছে। এই লেয়ারগুলা কিভাবে আছে আমরা একটা চার্টের মধ্যে চলো দেখি। বইয়ের মধ্যে যাই আছে সেটাই ভাই একটু সুন্দর করে চার্টের করে লিখছি, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। একটু দেখি চলো। আচ্ছা, এই চ্যাপ্টারটা ঝামেলা করে আজকে ক্লাসটা করো ইনশাল্লাহ, ঠিক আছে। বিশ্বাস রাখো, দেখবো অনেক কিছু সলভ হবে। ওকে, আচ্ছা দেখো, আমাদের প্রথম যে আমাদের পরিসরগুলো এভাবে মুখস্থ করব, ঠিক আছে। প্রথমে আমরা 15, 50, 85, 500। কি বলছি?
15, 50, 85, 500। তাহলে ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার পর্যন্ত কি আছে বলতো ভাইয়া? ট্রপোস্ফিয়ার আছে। ঠিক আছে, এরপরের লেয়ার হবে কি বলতো? স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, 15 থেকে 50, মেসো হবে 50 থেকে 85, থার্মো বা আয়নোস্ফিয়ার হবে 85 থেকে 500 কিলোমিটার। ওকে, আমরা জাস্ট পরিসরটা দেখছি। এখন মনে রাখবা ভাইয়া, ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায়, ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায়, চাপের মানটা তত কমতে থাকে। এটা সব লেয়ারের ক্ষেত্রে। ঠিক আছে, দেখো যতগুলা লেয়ার আছে সবগুলা লেয়ারের ক্ষেত্রে চাপের মানটা কি কমবে। যত উপরের দিকে যাবা চাপটা কি হবে বলতো? কমবে। মানে তুমি ভূপৃষ্ঠে যে তোমার চাপটা আছে 1 atm ধরো, এটা যদি তুমি মনে করো হচ্ছে হিমালয়ের পর্বতের উপরে চলে গেলা, তখন চাপের মানটা কি হয়ে যাবে বলতো? এটা কমতে থাকবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা চলে আসি তাপমাত্রার বিষয়ে। ঠিক আছে, তাপমাত্রাটা মনে রাখবা, প্রত্যেকটা লেয়ারে তাপমাত্রার পরিবর্তন ভিন্ন ভিন্ন হবে। ঠিক আছে, ট্রপোস্ফিয়ার থেকে আমরা মানে ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাব, এই ট্রপোস্ফিয়ারে যত উপরের দিকে যাওয়া যায় তাপমাত্রার মানটা কি হবে বলতো? কমতে থাকবে। ঠিক আছে, তাপমাত্রার মানটা কমবে হচ্ছে ট্রপোস্ফিয়ারে। স্ট্রেটোস্ফিয়ারে কি হবে? এই তাপমাত্রার মানটা যত উপরে যাব আমরা তাপমাত্রার মানটা বাড়তে থাকবে। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, এটা এখানে তাপমাত্রা কমবে, বাড়বে, কমবে, বাড়বে। বুঝতে পারছো সিরিয়ালটা? প্রথমে কমে, তারপর বাড়ে, তারপর কমে, তারপর বাড়ে। তাইলে এই যে ট্রপোস্ফিয়ারে কি হয় বলতো? ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায় তত কি হয় বলতো? কমতে কমতে সর্বোচ্চ কত হয়ে থাকে বলতো? সর্বনিম্ন কত হয়ে থাকে? -55 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকবে তাপমাত্রা। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন মানে উচ্চতা অনুযায়ী। এখন এখানে ল্যাব স্টেট মনে রাখবো ভাইয়া, তাপমাত্রার সাথে ল্যাব স্টেটের একটা সম্পর্ক আছে। এখন ল্যাব স্টেট মানে কি? এই যে তাপমাত্রার যে পরিবর্তন আছে না, সেটাকে বলি আমরা ল্যাব স্টেট বলে থাকি। ঠিক আছে, তুমি জাস্ট মনে রাখবা ভাইয়া, যেখানে তাপমাত্রা কমবে মানে উচ্চতা অনুযায়ী বাড়ার জন্য তাপমাত্রা কি কমতে থাকে, তখন ল্যাব স্টেটের মানটা হবে পজিটিভ হবে। মানে কি তাপমাত্রা ল্যাব স্টেট একটা একটার বিপরীত। ঠিক আছে, যেখানে কমবে সেখানে ল্যাব স্টেট পজিটিভ হবে, যেখানে বাড়বে ল্যাব স্টেট নেগেটিভ হবে। তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস। বুঝাইতে কি পারছি? মানে যেই উচ্চতায় তাপমাত্রা বাড়ে সেই উচ্চতায় ল্যাব স্টেটটা কি হবে বলতো? কমতে থাকবে, মাইনাস হবে। ঠিক আছে, তাহলে ল্যাব স্টেট আমরা বুঝলাম। আচ্ছা, এখন আমরা একটু চলে আসি গুরুত্বের মধ্যে। ঠিক আছে, প্রথমে কি আছে বলতো ভাইয়া? প্রথমে আছে ট্রপোস্ফিয়ার। বুঝছো? এই ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধ অঞ্চল। ক্ষুব্ধ অঞ্চল কেন বলা হয় জানো? ক্ষুব্ধ অঞ্চল বলা হয় এখানে যত ধরনের ঝামেলা আছে, ঝড় ঝঞ্ঝাট জলোচ্ছ্বাস, এই ট্রপোস্ফিয়ার লেয়ারের মধ্যে হয়ে থাকে। তাই এটাকে আমরা কি বলতেছি? ক্ষুব্ধ অঞ্চল বলতেছি। ঠিক আছে, মনে রাখবা এই লেয়ারের মধ্যে বিমান চলাচল করে। সাধারণ যে বিমানগুলো আছে, ঠিক আছে, মানে যুদ্ধ বিমানের কথা বলি নাই, সাধারণ বিমানগুলো কি বলতো? আমাদের এই ট্রপোস্ফিয়ারের মধ্যে কি বলে? চলাচল করে। এগুলো কিন্তু ভাইয়া বই থেকেই নিছি, আমি তোমাকে বই থেকে দেখাই দিব। ঠিক আছে, আমি একটু গুছায় লিখছি আর কি, যেটা এক্সট্রা ইনফো আমি তোমাকে বলে দিব, ওটা একটু বইয়ের মধ্যে লিখে রাখবা। আচ্ছা, এরপর চলে আসি আমরা স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে ভাই, স্ট্র্যাটোস্ফিয়ারের গুরুত্ব মনে রাখবা, এটাকে বলা হয়, অপর নামে বলা হয় শান্ত মণ্ডল, মানে কোনো ঝামেলার মধ্যে যায় না। ঠিক আছে, এটা হচ্ছে শান্ত মণ্ডল, এখানে কোনো ঝড় ঝঞ্ঝাট জলোচ্ছ্বাস কোনো কিছুই হয় না, তাই এটাকে বলা হয় শান্ত অঞ্চল। আমি একটু আসলাম। আচ্ছা, এই যে মানে তোরা তোরা যে আমাদের কোনো গাইডলাইন শুনিস না, তার একটা প্রমাণ একজন কমেন্ট করছে, ভাইয়া হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা হাজারি স্যারের বইয়ে দেওয়া আছে 30 ডিগ্রি, কবির স্যারের বইয়ে দেওয়া আছে -45 ডিগ্রি, পরীক্ষা আসলে কোনটা দাগাবো? তুই নিজেই বলতো কোনটা তুই দাগাবি, তুই নিজেই বল কোনটা দাগাবি। যেটা মেইন বই তুই সেটা দাগাবি, এক্সট্রা রাইটারের বই তুই দাগাবি না। সহজ হিসাব। তো এগুলা যদি এতদিনও তোদেরকে বলা লাগে তাহলে কেমনে হবে? হ্যাঁ, মানে মনোযোগ দিয়ে তো আমাদের গাইডলাইনগুলো শুনতে হবে, না শুনলে তো বুঝবি না। ক্লিয়ার? এই যে ভাই এত সুন্দর করে পড়াইতেছে, এটা বোঝা বাদ দিয়ে তুই এর মধ্যে কি করতেছিস? তুই এটা কমেন্ট করতেছিস। এটা তো গাইডলাইন সেশনের মধ্যে বলি, হাজারি স্যারের বইটা দাগাবি। যদি আলিম স্যার আর আজমল স্যারের মধ্যে থাকে তাহলে কি আজমল স্যারেরটা দাগাবি। সহজ হিসাব। ঠিক আছে, আমরা কি বুঝলাম? আসলে আমাদের মেইন বইকে আগে প্রায়োরিটি দিব। ঠিক আছে, তুমি মনে করো যদি হাজারিনাগ স্যারের বইয়ে একরকম ইনফরমেশন থাকে, কবির স্যারের ইনফরমেশন থাকে, আমরা হাজারিনাগটাকে হচ্ছে যে প্রায়োরিটি দিব। ঠিক আছে, এগুলো কি কি সমস্যা আছে ভাইয়া দেখায় দিব। ঠিক আছে, হাজারিনাগে একরকম ইনফরমেশন আছে, আবার কি কবির ইনফরমেশন আছে, আমি তোমাকে বুঝাই দিব কি কি করতে হবে। ঠিক আছে, তোমরা হচ্ছে যে অনুশীলনীগুলো সলভ করবা ক্লাসগুলো। আচ্ছা, একটু দেখি তাহলে আমরা এই যে স্ট্র্যাটোস্ফিয়ার এই লেয়ারটা মনে রাখবা আমার মতো শান্তশিষ্ট। ঠিক আছে, এটা হচ্ছে যে কোনো ঝামেলার মধ্যে যাবে না, এটাকে বলা হয় শান্ত অঞ্চল বলা হয়। ঠিক
ঠিক আছে, এটার মধ্যে কোনো ঝড় ঝঞ্ঝাট জলোচ্ছ্বাস কোনো কিছু হয়ে থাকে না। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট আছে, এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে একটা লেয়ার থাকে, এটাকে কি বলা হয়, ওজোন স্তর বলা হয়। এটা কিন্তু এই 47তম বিসিএস এ চলে আসছে। ঠিক আছে, ওজোন লেয়ারটা কই থাকে, আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। ঠিক আছে, আচ্ছা তোমাদের বই থেকে কিন্তু প্রশ্ন চলে আসছে। আচ্ছা না, বিমানদের পিটানো শুরু করবে না, অন্তর ভাই চলে গেছে, এখন ক্লাসের মধ্যে আসো। ঠিক আছে, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে কি থাকে, ওজোন স্তর থাকে। আমাকে বলতে পারবা ভাইয়া ওজোন স্তরের কাজ কি? ওজোন স্তরের কাজ হচ্ছে যে আলট্রাভায়োলেট রে, সূর্য থেকে আলট্রাভায়োলেট রে আসে, এটাকে প্রতিহত করে থাকে, সেটাকে কাজ কি, ওজোন স্তর। এখন তোমাকে ভাই একটা ভালো করে প্রশ্ন বলি, তুমি একটু দেখো, মানে শুনো, আমি যদি বলি সবচেয়ে বেশি আলট্রাভায়োলেট রে প্রতিফলিত হয় কোন লেয়ারে, তখন কিন্তু তুমি স্ট্র্যাটোস্ফিয়ার দাগাবা না, এটা কি হবে, থার্মোস্ফিয়ার। বইয়ের মধ্যে আছে, আমি দাগাই দিব। ঠিক আছে, বলছি সবচেয়ে বেশি আলট্রাভায়োলেটের প্রতিফলিত হয় আমাদের থার্মোস্ফিয়ারে। ঠিক আছে, এখন এর থেকে কিছু কি থাকবে বলতো, আলট্রাভায়োলেটে থেকে যাবে, বাকি যেই আলট্রাভায়োলেট থেকে যাবে সেটাকে প্রতিহত করবে বলতে আমাদের ওজোন স্তরটা প্রতিহত করবে, মানে কি স্ট্র্যাটোস্ফিয়ার। ক্লিয়ার, বুঝছো? ঠিক আছে, আমি দাগাই দিব। আচ্ছা, এরপর চলে আসি আমরা, এই স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয় বলতো, জেট বিমানগুলো চলাচল করে। ঠিক আছে, জেট বিমান চলে স্ট্র্যাটোস্ফিয়ারে, আর নর্মাল যে বিমান আছে সেগুলো চলে ট্রোপোস্ফিয়ারে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন চলে আসি আমরা, মনে করো মেসোস্ফিয়ার বলবো। দেখো ভাইয়া, মেসোস্ফিয়ারে যত উপরের দিকে যাওয়া যায় তাপমাত্রা কি হয়, কমতে থাকে। কমতে কমতে কত চলে আসে বলতো ভাইয়া, -93 ডিগ্রি সেলসিয়াস চলে আসে। এটা কিন্তু মানটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো এই -93 কি এত কম, এটা কি আশেপাশে কারো কি এত কম থাকে না। ঠিক আছে, তাহলে এটা কি সর্বনিম্ন তাপমাত্রা চলে আসছে, তাই এই অঞ্চলটাকে আমরা বলি শীতলতম অঞ্চল। ঠিক আছে, তাহলে শীতলতম অঞ্চল কোনটা, মেসোস্ফিয়ার। ওকে, আচ্ছা আচ্ছা, আটকে গেছে নাকি, একটু দেখতেছি, দাঁড়াও। আচ্ছা, এখন চলে আসি আমরা, দেখো পরবর্তীতে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের অপর নাম হচ্ছে যে আয়নোস্ফিয়ার। ঠিক আছে, থার্মোস্ফিয়ারকে কেন আয়নোস্ফিয়ার বলা হয়, মনে রাখবা এই লেয়ারে যে গ্যাসগুলো থাকে অধিকাংশ কি থাকে বলতো, আয়ন আকারে থাকে, তাই এগুলাকে আমরা কি বলি বলতো, আয়নোস্ফিয়ার বলে থাকি। তা থার্মোস্ফিয়ারকে কেন আমরা আয়নোস্ফিয়ার বলে থাকি, এখানে কি থাকে, আয়ন আকারে থাকে গ্যাসগুলা, তাই এখানে আমরা আয়নোস্ফিয়ার বলি। ঠিক আছে, আচ্ছা ভিডিও কি দেখা যাচ্ছে ফেসবুকে, একটু আমাকে জানাও তো। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা চলে আসি আমাদের যে থার্মোস্ফিয়ার। দেখো থার্মোস্ফিয়ার কি তাপমাত্রা কি যত উপরের দিকে যাওয়া যায় তাপমাত্রা কি বাড়তে থাকে, বাড়তে বাড়তে এটা কত হয়ে যায় বলতো, 1727 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। এত তাপমাত্রা কোথাও থাকে না, তাই এটাকে বলা হয় উষ্ণতম অঞ্চল। ঠিক আছে, আচ্ছা এটাকে অপর নামে বলা হয় হ্যাটারোস্ফিয়ার। এটাকে কি বলা হয়, হ্যাটারোস্ফিয়ার বলা হয়। আচ্ছা ভাইয়া মনে রাখবা হোমোস্ফিয়ার হ্যাটারোস্ফিয়ার কি, মনে রাখবা প্রথম যে তিনটা লেয়ার আছে এই তিনটা লেয়ার হচ্ছে যে হোমোস্ফিয়ার। ঠিক আছে, এই তিনটা লেয়ারই হচ্ছে যে হোমোস্ফিয়ার, শুধুমাত্র থার্মোস্ফিয়ারটা হচ্ছে যে হ্যাটারোস্ফিয়ার। এখন কথা হচ্ছে ভাইয়া হোমোস্ফিয়ার কাকে বলবো, কিভাবে বুঝবো, আমরা কি সমসত্ব মিশ্রণ বুঝি? সমসত্ব মিশ্রণ মানে হচ্ছে যে বিষয়টা হচ্ছে এরকম, দেখো একটা আমরা পাত্র নিলাম, এর মধ্যে আমি কি নিলাম, পানি নিলাম, পানি নেওয়ার পর এখানে চিনি মিশাই ফেলাম, তার কি শরবত তৈরি হলো। ঠিক আছে, শরবত তৈরি হলো। এখন তুমি যে কোনো জায়গা থেকে মনে করো এখান থেকে একটু শরবত টেস্ট করলা বা এখান থেকে একটু শরবত টেস্ট করলা, দেখবা এর মিষ্টতার পরিমাণ সেম থাকবে, মানে কি চিনি সমান জায়গায় কি হচ্ছে বলতো, মিক্সড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলতেছি, সমসত্ব মিশ্রণ বলতেছি। যেই সমসত্ব মিশ্রণের সাথে হোমোস্ফিয়ার একই জিনিস, মানে কি এই লেয়ারের মধ্যে তুমি যে কোনো জায়গা থেকে কি করবা, একটা অংশ নিয়ে আসবা, এখানে নাইট্রোজেনের পরিমাণ কত থাকবে বলতো, 78% থাকবে, সব জায়গায় কি সমানভাবে নাইট্রোজেন থাকবে। ঠিক আছে, 78% করে থাকবে, তাই সেটাকে আমরা কি বলবো বলতো, হোমোস্ফিয়ার বলবো। এখন ভাই হ্যাটারোস্ফিয়ার কি, হ্যাটারোস্ফিয়ার হচ্ছে অসমসত্ব মিশ্রণ। অসমসত্ব মিশ্রণ কি ছিল বলতো, মনে করো আমি একটা একটা গ্লাসের মধ্যে পানির সাথে কি করছি বলতো, বালু মিশাচ্ছি, তাহলে বালু মিশালে এখানে একটা অদক্ষেপ তৈরি হবে। ঠিক আছে, বালুর অদক্ষেপ তৈরি হবে। এখন বলতো এই জায়গায় বালুর অংশ এবং এই জায়গায় বালুর অংশ তারতম্য হবে না,
ঠিক আছে, এখানে বালুর পরিমাণটা বেশি হবে, এখানে বালুর পরিমাণটা কম হবে, তার মানে সমানভাবে কি হচ্ছে, বালু মিক্সড হচ্ছে না, এটাকে বলা হয় অসমসত্ব মিশ্রণ। ঠিক আছে, ঠিক তেমনি হেটারোস্ফিয়ার হচ্ছে যে এরকম থাকে, মানে এখানে প্রত্যেকটা জায়গায় নাইট্রোজেন সেম ভাবে থাকবে না, এক একটা পার্সেন্টেজ আকারে থাকবে। ঠিক আছে, আচ্ছা তোমরা ভালো ভালো কমেন্ট করো, প্রশ্ন করো, বুঝছো, মানে উল্টাপাল্টা প্রশ্ন কমেন্ট করো না, পড়তে গেলেও সময় নষ্ট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো ভাইয়া, এই যে থার্মোস্ফিয়ারের গুরুত্বটা কিন্তু এটা এক্সট্রা ইনফো, তোমরা হচ্ছে যে এটা আমরা সঞ্জিত কুমার গু স্যার থেকে নিচ্ছি। ঠিক আছে, তো তোমরা এটা একটু পড়বা, মানে বইয়ের মধ্যে চাইলে লিখে রাখতে পারো। মনে রাখবা এই থার্মোস্ফিয়ারের মধ্যে কি থাকে, একটা কেনিলি হেভি সাইড স্তর থাকে। ঠিক আছে, এই কেনিলি হেভি সাইডের মধ্যে কি হয়, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে থাকে। মনে আছে আমরা গুণগত রসায়নের মধ্যে পড়ছিলাম, সবচেয়ে বেশি লম্বা তরঙ্গ দৈর্ঘ্য কে থাকে বলতো, রেডিও ওয়েভ তরঙ্গ থাকে। ঠিক আছে, ওই রেডিও ওয়েভ তরঙ্গ প্রতিফলিত হয় কোথায় বলতো, আমাদের কেনিলি হেভি সাইড স্তর বা আমাদের হচ্ছে যে থার্মোস্ফিয়ারে। ঠিক আছে, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে বলা হয়, প্রতিফলিত হবে। 2 নম্বরে বলা আছে এখানে কি মেরুজ্যোতি সৃষ্টি করে। মেরুজ্যোতি আমরা চিনি, নর্থ পোল সাউথ পোল, মানে হচ্ছে উত্তর মেরু দক্ষিণ মেরুর মধ্যে রাতের আকাশে মাঝামাঝি হয় লাল নীল বিভিন্ন রকম আলো তৈরি হয়, সেটাকে বলা হয় মেরুজ্যোতি। এই মেরুজ্যোতিটা তৈরি হয় আমাদের থার্মোস্ফিয়ারে। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবা, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র স্পেস স্টেশন এটা কই থাকে বলতো, আমাদের থার্মোস্ফিয়ারে থাকে। ঠিক আছে, স্পেস স্টেশনটা থার্মোস্ফিয়ারে থাকে। তাহলে আমরা বুঝছি থার্মোস্ফিয়ারের গুরুত্ব এই 3টা, জাস্ট বইয়ের মধ্যে একটু লিখে রাখবা। এখন ভাইয়া আমাদের 0 থেকে 500 কিলোমিটার পর্যন্ত এতটুকুই কি বলতো, বায়ুমণ্ডলের অংশ। ঠিক আছে, এতটুকু হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের বাইরে একটা লেয়ার থাকে, সেটাকে বলি আমরা এক্সোস্ফিয়ার। ঠিক আছে, সেটাকে আমরা বলি এক্সোস্ফিয়ার বলতেছি, বুঝছো। এই এক্সোস্ফিয়ারে হাইড্রোজেন হিলিয়াম গ্যাসের পরিমাণটা বেশি থাকে। আচ্ছা, এটার মধ্যে কি বলতো আমাদের এই বায়ুমণ্ডল ছাড়া এর বাইরে একটা লেয়ার থাকবে, সেটাকে আমরা বলবো এক্সোস্ফিয়ার, এটার মধ্যে হাইড্রোজেন হিলিয়াম বেশি থাকবে। এই এক্সোস্ফিয়ারের মধ্যে আমাদের তাপটা আমাদের যে থার্মোস্ফিয়ারে যেটা ছিল তার থেকে বেশি থাকে। ঠিক আছে, আচ্ছা এখন একটু আমরা বইয়ের মধ্যে চলে যাই। মোটামুটি এটা তো আমরা চার্ট দেখছি, এখন একটু বইয়ের মধ্যে দেখাচ্ছি কি কি আছে। ভাইয়া যা যা বলছি, ঠিক আছে, এখানে তাই লেখা আছে। ঠিক আছে, শান্ত মণ্ডল, ক্ষুব্ধ অঞ্চল, কোনটার মধ্যে বিমান চলাচল করে, কোনটার মধ্যে কি বলতো আমাদের জেট বিমান চলাচল করে, এগুলো একটু বের করবা। ঠিক আছে, এখানে আছে। তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোন স্তর থাকে, এগুলো আমরা মোটামুটি পড়া হয়ে গেছে। আমরা এখন চলে যাই দেখো এই চার্টটার মধ্যে। চার্টে সবকিছুই পড়া হয়ে গেছে, শুধুমাত্র মুখ্য উপাদান গৌণ উপাদান এগুলো একটু পড়বো আমরা। আচ্ছা, হোমোস্ফিয়ার কি ছিল, প্রথম 3টা লেয়ার ছিল হোমোস্ফিয়ার। ঠিক আছে, এই হোমোস্ফিয়ারের মুখ্য উপাদান মনে রাখবা, আমাদের পরিবেশে কোন 2টা গ্যাস সবচেয়ে বেশি থাকে, নাইট্রোজেন এবং অক্সিজেন। এই নাইট্রোজেন অক্সিজেন হচ্ছে যে আমাদের হোমোস্ফিয়ারের মুখ্য উপাদান। ঠিক আছে, নাইট্রোজেন অক্সিজেন। আর গৌণ উপাদান কি, বাকি যতগুলা গ্যাস আছে সবগুলো হচ্ছে গৌণ উপাদান। গৌণ উপাদানের মধ্যে আমরা কোনগুলো মনে রাখবো বলতো, আমরা মনে রাখবো আর্গন। আর্গনের পার্সেন্টেজ কত বলতো, 0.93%। ঠিক আছে, আরেকটা মনে রাখবো কার্বন ডাইঅক্সাইড, কত থাকে, 0.033% থাকে। ঠিক আছে, এই 2টা পার্সেন্টেজ আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, এখন চলে আসি আমরা হেটারোস্ফিয়ার। হেটারোস্ফিয়ারের মুখ্য উপাদান মনে রাখবা, সবগুলো পরমাণু আছে, অণু আকারে আছে। ঠিক আছে, যেগুলো কি বলতো আয়ন আকারে থাকে সেগুলোকে আমরা কি বলবো, গৌণ উপাদান। ঠিক আছে, তাহলে কি এটা মুখস্থ করার কিছু আছে, মুখস্থ করার কিছু নাই। তুমি অপশনে দেখবা আয়ন আছে, তার মানে এটা কি গৌণ উপাদান, আয়ন নাই সেটাকে মুখ্য উপাদান। ঠিক আছে, আচ্ছা আচ্ছা তাহলে এখন আমরা বুঝলাম। ঠিক আছে, গৌণ উপাদান মুখ্য উপাদান। এখন তুমি একটু নিচে যাও, এখানে আমি তোমাকে একটা এমসিকিউ দাগায় দিই। ঠিক আছে, একটু নিচে যাও, এখানে এই যে এইটার মধ্যে চলে আসো, ওজোন স্তরের গুরুত্ব। ঠিক আছে, এই যে একটু আগে বলছিলাম না, আলট্রাভায়োলেট রে সবচেয়ে বেশি শোষিত হবে কোথায় বলতো, আমাদের থার্মোস্ফিয়ারে সবচেয়ে বেশি শোষিত হয়। যে আলট্রাভায়োলেট রে বেঁচে যাবে সেটা কি হবে, পরবর্তীতে ওজোন স্তর ওইটাকে আমাকে প্রতিহত করবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, লেফট সাইড ধারা বোঝায় তাপমাত্রার পরিবর্তনকে বোঝায়। ঠিক আছে, ওই যে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে গেলে তাপমাত্রা কি হয়, পরিবর্তন হয় না, সেটাকে বলতেছি আমরা লেফট সাইড। লেফট সাইড জাস্ট মনে রাখবা, যে জায়গায় তাপমাত্রা বাড়লে মানে উপরে দিয়ে গেলে তাপমাত্রা বাড়তে থাকবে, লেফট সাইড কি হবে, নেগেটিভ হবে। আর যেটার মধ্যে তাপমাত্রা কমতে থাকবে সে লেফট সাইড কি হবে বলতো, পজিটিভ হবে, একটা একটার বিপরীত। ঠিক আছে, ওকে। এখন চলে আসি আমরা, মনে করো এরপরে থার্মোস্ফিয়ার লেয়ারের পরে কি হবে, স্ট্র্যাটোস্ফিয়ার এই আলট্রাভায়োলেটকে প্রতিহত করবে। এখন মনে করো ফাঁক ফোকর দিয়ে কিছু আলট্রাভায়োলেট আমাদের পৃথিবীর মধ্যে চলে আসছে। ঠিক আছে, তখন সেটা কি আমাদের ক্ষতি করবে, কি ক্ষতি করে, আমাদের যে কেমিক্যাল বন্ধনগুলো আছে,
ঠিক আছে, আয়নিক বন্ধন হতে পারে, সমযোজী বন্ধন হতে পারে, এই বন্ধনগুলা ভেঙে যাবে। ঠিক আছে, আরেকটা বলা আছে কি বলতো, বায়োলজিক্যাল প্রক্রিয়া বিনষ্ট হবে, মানে যে প্রাণীগুলো আছে প্রাণীগুলো ক্ষতিকর দিক হবে। ঠিক আছে, বায়োলজিক্যাল প্রক্রিয়াগুলো নষ্ট হবে। আচ্ছা, এরপর চোখে ক্যাটারাক্ট তৈরি হবে। ক্যাটারাক্ট মানে কি বলতো ভাইয়া, ছানি, চোখে ছানি তৈরি হবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে স্কিন ক্যান্সার তৈরি করবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আলট্রাভায়োলেটের ক্ষতিকর প্রভাব। ঠিক আছে, আমরা পড়বো। এখন চলে আসি আমরা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস। আচ্ছা, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এটা কোন লেয়ারে হয়ে থাকে বলতো ভাইয়া? ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হচ্ছে প্রথম যে লেয়ার, ঠিক আছে, ক্ষুব্ধ অঞ্চল, আমাদের ট্রোপোস্ফিয়ারের মধ্যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে থাকে। আচ্ছা, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস কিন্তু আমাদের পরিবেশের নর্মাল জিনিস না, এটা হচ্ছে অ্যাবনর্মাল জিনিস, আমাদের ক্ষতিকর দিক। ঠিক আছে, আচ্ছা, এই যে ঘূর্ণিঝড় এবং সমুদ্রে যে জলোচ্ছ্বাস তৈরি হচ্ছে, এইগুলোর মধ্যে প্রভাবক আছে চারটা। ঠিক আছে, কি কি আছে বলতো? তাপমাত্রা, চাপ, বায়ুর ঘনত্ব। ঠিক আছে, আর এটা কি? সামুদ্রিক জলীয় বাষ্পের অবস্থা। ঠিক আছে, এই চারটা আমরা মনে রাখবো। ঠিক আছে, তাপমাত্রা, চাপ, ঘনত্ব, জলীয় বাষ্পের অবস্থা, এগুলো হচ্ছে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের আমাদের কি বলতো নিয়ামক বা প্রভাব। ঠিক আছে, এখানেই পড়ে ফেলার চেষ্টা করো, বুঝছো, যেন পরবর্তী রিভিশনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে একটা জিনিস দেওয়া আছে, দেখো, সমুদ্র বায়ু আর কি বলা আছে বলতো? সমুদ্র বায়ু আর স্থলবায়ু প্রবাহ। ঠিক আছে, এটা একটু বুঝাই, নোটের মধ্যে চলে যাই। হ্যাঁ, একটা হচ্ছে যে সমুদ্র বায়ু, আর একটা কি বলতো স্থলবায়ু। এটা কি? মনে করো উপকূলীয় অঞ্চল। ঠিক আছে, উপকূলীয় অঞ্চল কি আছে বলতো? আমাদের কক্সবাজার। কক্সবাজারের মধ্যে কি আছে? এক জায়গায় আমাদের স্থলভাগ আছে। ঠিক আছে, কক্সবাজারে আরেকটা জায়গায় কি আছে বলতো? সমুদ্র আছে, সমুদ্র। আমাকে বলো, পৃথিবীতে পরিবেশে কি ধারা বেষ্টন করা থাকে? বায়ু ধারা বেষ্টন করা থাকে। তাহলে কি বলতো? স্থলভাগেও বায়ু আছে, আবার কি বলতো আমাদের সমুদ্রের মধ্যেও বায়ু আছে। আচ্ছা, এখন দিনের বেলা, দিনের বেলায় কি থাকে বলতো আমাদের? হ্যাঁ, দিনের বেলা থাকে সূর্য, তাই না? দিনের বেলায় সূর্য থাকে, এই সূর্য তার তাপ বিকিরণ করবে। তাপ বিকিরণ করলে কি হয় বলতো সমুদ্রের? আচ্ছা, এটা কি হবে বলতো? সমুদ্রের মধ্যে কি থাকে? পানি থাকে না, এটা কি হবে? বাষ্পীভূত হবে। তার মানে এখানে এক্সট্রা একটা কি হবে বলতো? জলীয় বাষ্প তৈরি হবে। বুঝতে পারছি? কারণ সমুদ্রের পানিটা কি হচ্ছে বলতো? জলীয় বাষ্প তৈরি হবে। ঠিক আছে, কিন্তু স্থলভাগে কোনো কি হবে না? জলীয় বাষ্প থাকবে না, কারণ এখানে পানি নাই। আমাকে বলো ভাইয়া, এখানে ঘনত্ব কার বেশি হবে বলতো? বায়ুর সাথে জলীয় বাষ্প, তার এটা কি বেশি ঘনত্ব? এটা কি বলতো? কম ঘনত্ব। আমরা ব্যাপনের সূত্র পড়ছি। ব্যাপন মানে কি বলতো? বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে কি হবে বলতো? সলিড, লিকুইড, গ্যাস, এগুলা কি হবে? স্থানান্তর হবে, সেটাকে আমরা বলি ব্যাপন বলে থাকি। তাহলে বলতো এখানে যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে বাতাসটা প্রবাহিত হবে। বলতো কোন বাতাসটা আসতেছে? ভাইয়া সমুদ্র থেকে বাতাসটা আসতেছে, তাহলে এটা সমুদ্র বায়ু প্রবাহ হবে। এটাকে আমরা কি বলবো? সমুদ্র বায়ু প্রবাহ। ঠিক আছে, আচ্ছা, এখন রাতের বেলা কি হবে? রাতের বেলা দেখো, আমাদের দিনের বেলার যে স্থলভাগ, এটার মধ্যে কি জলীয় বাষ্প চলে আসছে না? তাহলে এখানে স্থলভাগে কি হবে বলতো? বাতাস প্লাস মানে বায়ু প্লাস জলীয় বাষ্প থাকবে, জলীয় বাষ্প থাকবে। ঠিক আছে, আর এটা মনে করো সমুদ্র। এখন রাতের বেলা, ঠিক আছে, রাতে রাতে কি কোনো সূর্য থাকে? রাতে কোনো সূর্য থাকবে না। ঠিক আছে, যেহেতু সূর্য থাকবে না, তাহলে এই জায়গাটা শুধুমাত্র কি থাকবে বলতো? বায়ু থাকবে, এটার মধ্যে কোনো জলীয় বাষ্প থাকবে না। তাহলে আবার আমাদের কি হবে? ব্যাপনের মতো এখানে হবে বেশি ঘনত্ব থেকে কম ঘন স্থানের দিকে বাতাসটা প্রবাহিত হবে। এটাকে তাহলে কি স্থলভাগের বাতাসটা যাচ্ছে না, সেটাকে আমরা বলবো স্থলবায়ু প্রবাহ। স্থল বায়ু প্রবাহ। ঠিক আছে, এখন এখান থেকে প্রশ্ন কি আসবে? প্রশ্ন জাস্ট এতটুকুই আসবে, আমাদের দিনের বেলায় কোন বায়ু প্রবাহ হয়? সমুদ্র বায়ু প্রবাহ হয়। ঠিক আছে, আর কি হবে? রাতের দিকে আমাদের স্থলবায়ু প্রবাহ হবে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, এটাই জাস্ট আমাদের এমসিকিউ। আমরা এখন একটু বইয়ের মধ্যে চলে যাই, তুমি খুঁজে বের করবা এটাই। ঠিক আছে, এখানে বলা আছে দিনের বেলায় কি হবে? স্থলবায়ু, দিনের বেলা হচ্ছে সমুদ্র বায়ু প্রবাহ, আর রাতের বেলায় স্থলবায়ু প্রবাহ হবে। ঠিক আছে, আচ্ছা, এখন চলে আসি আমরা, দেখো, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস তৈরি হওয়ার জন্য আমাদের ক্রাইটেরিয়া লাগবে দুইটা। কি বলছি ভাইয়া? দুইটা ক্রাইটেরিয়া লাগবে। ঠিক আছে, ক্রাইটেরিয়া কি? প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে তাপমাত্রা বেশি হতে হবে, দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে চাপটা কম হতে হবে। তার মানে কি? উচ্চ তাপমাত্রা, তাপমাত্রা উচ্চ, আর এটা কি বলতো? নিম্নচাপ। তাহলে এখানে কি হবে? ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস তৈরি হতে হবে পারবে।
ঠিক আছে। আচ্ছা ভাইয়া মনে রাখবা তোমাদের এই চ্যাপ্টারে, ঠিক আছে, উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ নিয়ে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস তৈরি হয় উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে। আরেকটা জিনিস হয়, আমরা যখন বলি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসে কনভার্ট করতে চাই, তখন এটা কি করতে হয় বলতো, উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে রাখতে হয়। ঠিক আছে, এতটুকু জাস্ট আমরা মনে রাখবো। এটা হচ্ছে দুইটা জায়গায়। এখন উল্টা জিনিস আছে। উল্টা জিনিস কি বলতো, আমাদের চাপ বেশি, উচ্চ চাপ, আর এটা কি বলতো, নিম্ন তাপমাত্রা। নিম্ন তাপমাত্রা এটা কোথায় করে থাকি বলতো, এই জিনিসটা করে থাকি আমরা হচ্ছে যে ওই যে বায়ু মানে হচ্ছে গ্যাস আছে না, গ্যাসকে সিলিন্ডারজাতকরণের ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি। গ্যাসকে আমরা সিলিন্ডার করে থাকি, সিলিন্ডার জাতকরণ। ঠিক আছে, তার মানে কি বলছি ভাইয়া, উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ এটা কখন করে থাকি, যখন আমরা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস তৈরি হবে। আরেকটা বলছি কি বলতো, বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে কনভার্ট করতে চাই, তখন এই দুইটা ক্রাইটেরিয়া। এরপরে কি বলছি, বিপরীতটা কি বলতো, উচ্চ চাপ নিম্ন তাপমাত্রা করে থাকি আমরা গ্যাসকে যখন কি করে থাকি বলতো, আমরা সিলিন্ডারজাত করে থাকি। ঠিক আছে, সিলিন্ডারজাত করে থাকি, লিকুইড করে থাকি, তখন আমরা উচ্চ চাপ নিম্ন তাপমাত্রা করে থাকি। ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা একটু নিচে যাই। এখন তাইলে আমাকে বলো, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস তৈরি করার জন্য উচ্চ তাপমাত্রা কত লাগে বলতো, 27°C বা 80°F লাগে। ওকে, আচ্ছা এখন একটু আমরা নিচে চলে যাই। এখন আচ্ছা, সাইক্লোনের গতিবেগ প্রতি ঘন্টায় 63 কিলোমিটার বা 40 মাইল হতে পারে। এগুলো এমসিকিউ আমরা একটু মনে রাখবো, এখানে আর কিছু পড়ার দরকার নাই। ঠিক আছে, এখন চলে আসি আমরা গ্যাসীয় অবস্থা, গ্যাসের বৈশিষ্ট্য। আচ্ছা আচ্ছা গ্যাসীয় অবস্থা, গ্যাসের বৈশিষ্ট্য মনে রাখবা ভাইয়া, গ্যাস বলতে আমরা আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস বলি, কিন্তু পৃথিবীতে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নাই, সবগুলা কি বলতো বাস্তব গ্যাস। ঠিক আছে, এখন আমরা এখানে যে ক্রাইটেরিয়াগুলো পড়বো এগুলো হচ্ছে আদর্শ গ্যাসের ক্রাইটেরিয়া। ঠিক আছে, আদর্শ গ্যাস একটা কি বলতো, এটা হচ্ছে যে একটা মানে কাল্পনিক গ্যাস। ঠিক আছে, এই আদর্শ গ্যাসের ক্রাইটেরিয়াগুলো একটু পড়ার চেষ্টা করি চলো। প্রথমে কি বলা আছে, গ্যাসের আকৃতি ও আয়তন। ঠিক আছে, গ্যাসের কোনো আকৃতি বা আয়তন থাকবে না, যেই পাত্রে রাখা হবে সেই পাত্রের আকৃতি বা আয়তন দখল করবে। ঠিক আছে, গ্যাসের প্রথম বৈশিষ্ট্য গেল। এরপর চলে আসি আমরা গ্যাসের ঘনত্ব। আমরা এরপরে না অনেকগুলা হচ্ছে যে আমরা সূত্র পড়বো। ঠিক আছে, ওই সূত্রের মধ্যে আমরা দেখব তাপমাত্রা, ঠিক আছে, ঘনত্বের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এখানে আমরা কি পড়বো বলতো, তাপমাত্রা ঘনত্বের ব্যস্তানুপাতিক। তার মানে কি, তাপমাত্রা যখন উত্তপ্ত করো বাড়াবো, ঘনত্ব কি হয়ে যাবে তো, কমে যাবে। তাপমাত্রা বেড়ালে ঘনত্ব কমে যাবে। আরেকটা আমরা ফর্মুলা পড়বো, পি সমানুপাতিক ডি, মানে হচ্ছে যে চাপ হচ্ছে ঘনত্বের সমানুপাতিক। মানে কি, আমরা যখন চাপ বাড়াবো ঘনত্ব কি হবে বলতো, আমাদের ঘনত্ব বৃদ্ধি পাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা কিন্তু আচ্ছা এরপর আমরা চলে আসি, দেখো আমরা এখানে আটকে আছে কিন্তু ক্লাস কিন্তু হচ্ছে, এখানে হচ্ছে কি এখানে আটকে আছে, এমনি ক্লাস নো মানে কমেন্ট ঠিক আছে, তোমাদের এখানে আটকে আছে। ওকে ঠিক আছে, আচ্ছা এরপর আমরা একটু দেখব, আমরা বয়েলের সূত্র পড়ছি না, আচ্ছা পড়বো আর কি সামনে। ঠিক আছে, বয়েলের সূত্র আমরা পড়ি পি সমানুপাতিক 1/v, মানে কি চাপের সাথে আয়তনের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে কি, আমরা যদি চাপ বাড়াই আয়তন কি হবে বলতো, সংকুচিত হবে। বুঝতে পারছি, চাপ বাড়ালে আয়তন সংকুচিত হবে। ঠিক আছে, এরপর আমরা চার্লসের সূত্রে পড়বো, আমরা আমরা হচ্ছে যে তাপমাত্রা আয়তনের সমানুপাতিক। তার মানে কি, আমরা যদি তাপমাত্রা বাড়াই তাহলে আয়তন কি হবে বলতো, প্রসারিত হবে। ভাই এটাই বলা আছে, তাপে আয়তনের কি হয়, সম্প্রসারণ হয়। তাপে আয়তনের সম্প্রসারণ হয়। ঠিক আছে, 5 নম্বর পয়েন্টটা সমসত্তর মিশ্রণের ক্ষমতা থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা বুঝতে পারছি এগুলো যতগুলো বৈশিষ্ট্য আছে এগুলো হচ্ছে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য। কারণ আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য হচ্ছে PV = nRT ফর্মুলা মেনে চলে, সামনে আমরা পড়বো। ঠিক আছে, এখন একটু আমরা আগাই। গ্যাসের সূত্র সমূহ পড়ার আগে আমরা কি করব, গ্যাসের যে আয়তন, চাপ, তাপমাত্রা একক এগুলা ম্যাথ করার জন্য কনভার্ট করতে হয়। ঠিক আছে, এককে রূপান্তর করতে হয়। এই রূপান্তরটা একটু আমরা বোঝার চেষ্টা করি চলো। দেখো আচ্ছা তোমরা আচ্ছা এখানে একটা অ্যান্সার দাও তো, বায়ুমণ্ডলের হেটেরোস্ফিয়ারে কোনটি থাকে না? বায়ুমণ্ডলের হেটেরোস্ফিয়ারে কোনটি থাকে না? ঠিক আছে, আচ্ছা কোনটা থাকবে না? মিথেন থাকবে না। ঠিক আছে, হেটেরোস্ফিয়ারে। আচ্ছা জেট বিমান চলাচল করা
জেট বিমান চলাচল করে কোথায়? আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে জেট বিমান চলাচল করে। ওকে, আচ্ছা, ফেসবুক ক্লিয়ার, ঠিক আছে, সমস্যা নেই। আমরা এখন পড়বো এককের রূপান্তর। ঠিক আছে, ম্যাথ করার জন্য বিভিন্ন একক আমরা রূপান্তর করে থাকি। চলো, আয়তনে যখন আমরা রূপান্তর করবো, তুমি জাস্ট ভাইয়া এই জিনিসটা মনে রাখবা, 1 মিলিলিটার ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার কিউব ইজ ইকুয়াল টু 1 সিসি। ঠিক আছে, তাহলে 1 মিলিলিটারকে আমরা 1 সেন্টিমিটার কিউব বলতে পারি। এতটুকু যদি জানি তাহলে আমরা সবগুলা কনভার্ট করতে পারবো। কিভাবে করবো একটু দেখি। মনে করো আমি তোমাকে বললাম 1 লিটার ইজ ইকুয়াল টু কত মিটার কিউব তোমাকে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তখন আমরা কি করব? 1 লিটার ইজ ইকুয়াল টু কত মিটার কিউব বের করবা। তাহলে আমরা জানি 1 লিটার ইজ ইকুয়াল টু 10⁻³ মিলিলিটার, তাই না? আমরা এটা তো জানি। ঠিক আছে, আবার 10⁻³ মিলিলিটার ইজ ইকুয়াল টু কত লেখা যায় বলতো? আমরা 1 মিলিলিটার ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার কিউব লেখা যায়। তাহলে 10 মিলিলিটার ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার কিউব লেখা যায়। এখন কি করব? আমরা সেন্টিমিটার থেকে মিটার কিউব বানাবো। আমাকে বলো সেন্টিমিটার থেকে মিটারে বের করতে হলে কি করতে হবে? আমাদের 100 দ্বারা ভাগ করতে হয়। কিন্তু দেখো তো এটার মধ্যে কি আছে? কিউব আছে না? তার মানে কয়টা 100 দ্বারা ভাগ করবা? 3টা 100 দ্বারা ভাগ করবা। এই যে 3টা 100 দ্বারা আমরা ভাগ করছি। ঠিক আছে, তা 3টা 100 মানে কি বলতো? এখানে 10⁻6, উপরে ছিল 3, নিচে ছিল 6, কত হবে? 10⁻³ তাইলে আমরা লিখতে পারি বলতো 1 লিটার ইজ ইকুয়াল টু 10⁻³ কনভার্ট করতে পারছি। ওকে, আচ্ছা, আচ্ছা, এরপরে চলে আসি আমরা বিপরীতটা। মনে করো বললাম আমি 1 মিটার কিউব ইজ ইকুয়াল টু কত মিলিলিটার। ঠিক আছে, আমাকে বলো আমরা 1 মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে চাচ্ছি। তাহলে 1 মিটার ইজ ইকুয়াল টু কত সেন্টিমিটার বলতো? 100 সেন্টিমিটার। এর উপর কিউব আছে না? এর উপরে তাহলে আমরা কিউব দিয়ে দিব। তার মানে কয়টা 100 হবে? 3টা 100 হবে। দেখো ভাই কিন্তু 3টা 100 ইন্টু করছি। ঠিক আছে, তার মানে কি 10⁻6 সেন্টিমিটার কিউব। যাহাই সেন্টিমিটার কিউব তাহাই মিলিলিটার, তাহলে হবে 10⁻6 মিলিলিটার। ওকে, আচ্ছা, আচ্ছা, এরপর আমরা চলে আসি চাপ। চাপের যেগুলো বলা হচ্ছে 1 atm ইজ ইকুয়াল টু 1 বার ইজ ইকুয়াল টু 760 মিলিমিটার অফ মার্কারি ইজ ইকুয়াল টু 760 টর 101.325 প্যাসকেল। এটাকে লিখতে পারি 101.325 নিউটন পার মিটার স্কোয়ার। একই জিনিস তোমাদের বইয়ের মধ্যে আছে, তো এটা একটা আমরা এমসিকিউর জন্য মনে রাখবো। এখন তাপমাত্রা কনভার্ট করার জন্য আমরা ফর্মুলা পারি C/5 ইজ ইকুয়াল টু F-32/9। মানে কি সেলসিয়াসকে আমরা কি করব বলতো? ফারেনহাইটে কনভার্ট করার জন্য এই ফর্মুলাটাকে ইউজ করব। আবার কেলভিনকে আমরা কি সেলসিয়াসে কনভার্ট করতে পারি। ঠিক আছে, এই দুটো ফর্মুলা আমরা দেখব। আচ্ছা, তোমরা কি এককের রূপান্তর বুঝছো? আচ্ছা, তোমরা এখন অ্যান্সার দিচ্ছ এটার? ঠিক আছে, আমরা একের অ্যান্সার হচ্ছে যে মিথেন, আর হচ্ছে জেট বিমান হচ্ছে যে, আচ্ছা ওইটা সি, মানে অপশনগুলো একটু উল্টা লিখছি আমি, বুঝছো? তাহলে এটা কি হবে তো? মানে বি তোমরা অনেকে সি লিখতেছো, আসলে বুঝতে পারছি তোমরা স্ট্র্যাটোস্ফিয়ারই বুঝাচ্ছ। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, এককের রূপান্তর ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার হলে আমরা একটু সামনে আগাই। হ্যাঁ, তাহলে এককের রূপান্তর মোটামুটি আমরা বুঝতে পারছি। এখন এসটিপি, এসিটিপি, এনটিপি এই বিষয়টা একটু ক্লিয়ার করি, চলো। ঠিক আছে, এসটিপি মানে হচ্ছে যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। ঠিক আছে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে তাপমাত্রা থাকে কত? 0 ডিগ্রি সেলসিয়াস। যাহা 0 ডিগ্রি সেলসিয়াস তাই কি 273 কেলভিন। ঠিক আছে, চাপ থাকে 1 atm। আমরা জানি এসটিপিতে মোলার আয়তন কত বলতো? আমাদের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে, এসটিপিতে। এখন এসএটিপি, এসএটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড এম্বিয়েন্ট টেম্পারেচার প্রেসার, মানে কক্ষ তাপমাত্রায় কত। ঠিক আছে, কক্ষ তাপমাত্রা কত বলতো? 25 ডিগ্রি সেলসিয়াস। চাপ কত হবে? 100 কিলো প্যাসকেল। ভালো করে দেখবা, এটা কি বলছি ভাইয়া? 100 কিলো প্যাসকেল। ঠিক আছে, এসএটিপিতে মোলার আয়তন কত হবে? 24.789 লিটার। ঠিক আছে, এটা ছিল 22.4 লিটার। এসএটিপিতে কত? 24.789। ঠিক আছে, আচ্ছা, 24.789। এনটিপিতে নর্মাল টেম্পারেচার প্রেসারে এটা কত? নর্মাল টেম্পারেচার প্রেসার হচ্ছে যে, আবার সমস্যা করতেছি না, আচ্ছা, তোমাকে আমার একটু বলো তো কমেন্টে সবকিছু ঠিক আছে কিনা। আমার এখানে কেমন যেন একটু ঝামেলা করতেছে। হ্যাঁ, সব ঠিক আছে, চলো
আর এনটিপিতে আমরা মনে রাখবো চাপ মানে তাপমাত্রা হচ্ছে 20°C তাপমাত্রা, চাপ হচ্ছে যে 1 atm, ঠিক আছে। আয়তন কত? 24.04 লিটার, ঠিক আছে। এটা হচ্ছে হাজারি নাক্সের অনুযায়ী। আচ্ছা, তোমরা যখন কবির স্যারের অনুশীলনী এমসিকিউ সলভ করবা তখন কিন্তু বলা আছে এনটিপিতে কত বলা আছে 22.4 লিটার। তো তুমি এটা কবির স্যারের এক্সট্রা ইনফো হিসেবে জেনে রাখবা, ঠিক আছে। কবির স্যার যখন ম্যাথ করে থাকি, ঠিক আছে, সেটা আমরা বলি 22.4 লিটার। ওকে, আচ্ছা, জাস্ট ইনফরমেশন আমরা মনে রাখবো। এনটিপিতে কত? 20°C তাপমাত্রা, চাপ হচ্ছে 1 atm, আর কি বলতো আমাদের মোলার আয়তন হচ্ছে 24.04 লিটার হাজারি নাক্সার অনুযায়ী, ঠিক আছে। আর যদি বলা হয় কবির স্যার অনুযায়ী কত হবে? 22.4 লিটার, ঠিক আছে। আচ্ছা, চলো তাহলে আমরা একটু আগাই। এখন একটু বইয়ের মধ্যে চলে যাই। বইয়ের মধ্যে ভাই আমি যা যা বলছি এখানে তাই বলা আছে। এসটিপি এসটিপি তোমরা একটু দাগায় পড়ে ফেলবা, ঠিক আছে। এসটিপি এসটিপি সম্পর্কে আইডিয়া দেওয়া আছে। এখন আমরা কি করব, একটু সামনে চলে যাই। বিভিন্ন গ্যাসের সূত্রগুলো আছে, ঠিক আছে। মনে রাখবা আমরা এই চ্যাপ্টারের মধ্যে আদর্শ গ্যাস নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আদর্শ গ্যাস নিয়ে আলোচনা করি, তো তাহলে আদর্শ গ্যাস যে সূত্রগুলো মেনে চলে, ঠিক আছে, এগুলো একটু আমরা দেখার চেষ্টা করি। চলো দেখো, আদর্শ গ্যাস প্রথমে কি চলবে? বয়েল, চার্লস, গেলুসেক, অ্যাভোগাড্রো, গ্রাহাম, ডাল্টন, এই সূত্রগুলো সে মেনে চলবে, এগুলাই লিখছি, ঠিক আছে। আচ্ছা, বয়েলের সূত্র মতে আমরা জানি চাপ হচ্ছে যে আয়তনের ব্যস্তানুপাতিক। তার মানে কি, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই, P1 V1 = P2 V2 আমরা পাই, ঠিক আছে। এখন এখান থেকে ম্যাথ আসতে পারে, খুবই সহজ ম্যাথ আসবে। কিভাবে আসবে বলতো? P1 এর মান দেওয়া আছে, V1 এর মান দেওয়া আছে, P2 এর মান দেওয়া আছে। তুমি V2 এর মানটা বের করতে পারবে না? বের করবা। কিন্তু ম্যাথ করার সময় অবশ্যই অবশ্যই দেখবা এখানে একক কি দেওয়া আছে, ঠিক আছে। একক যদি দেখা যায়, ঠিক আছে, এককটা খুব ভালো করে দেখে ম্যাথ করার চেষ্টা করবা, ঠিক আছে। আমাকে বলো ভাইয়া, বয়েলের সূত্রে কোনটা ধ্রুবক থাকে? ভাইয়া বলতো, বয়েলের সূত্রে হচ্ছে যে আমাদের তাপমাত্রাটা ধ্রুবক থাকে। তাহলে বয়েলের সূত্র অনুসরণ করে আমরা এনটিপি হাজার নাই আছে, আমি তোমাকে দেখাই দিব, ঠিক আছে। এনটিপি আছে এক জায়গায়। এখন তাইলে আমরা বয়েলের সূত্রে তাপমাত্রা কি থাকে বলতো? ধ্রুবক থাকে, ঠিক আছে। আচ্ছা, তাই তাপমাত্রা ধ্রুবক থাকলে এখানে যে লেখচিত্রটা আঁকবো সেটাকে আমরা বলবো আইসোথার্মাল লেখচিত্র। কি বলবো? আইসোথার্মাল লেখচিত্র বলবো। ওকে, আচ্ছা, এখন চলে আসি আমরা চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি আছে বলতো? এখানে ভি এর সাথে টি এর সমানুপাতিক সম্পর্ক হবে। তাহলে আমরা ফর্মুলাটা পারবো না? V1/T1 = V2/T2। এখানে কোনটা ধ্রুবক থাকে ভাইয়া? এখানে চাপ পি ধ্রুবক থাকে। যেহেতু চাপ ধ্রুবক থাকে, এখানে যে লেখচিত্রটা আঁকা হবে সেটাকে আমরা কি বলবো? তো আইসোবার লেখচিত্র, ঠিক আছে। আইসোবার লেখচিত্র, ঠিক আছে। গেলুসেকের মধ্যে দেখো ভাইয়া আয়তন ভি ধ্রুবক থাকে। যেহেতু আয়তন ভি ধ্রুবক থাকে, তাই সেটাকে আমরা বলবো আইসো কোর লেখচিত্র, ঠিক আছে। এতক্ষণ যে ভাইয়া বললাম লেখচিত্র, তাহলে লেখচিত্র আমাদের কি করতে হবে বলতো? আমাদের লেখচিত্র আমাদের আঁকতে হবে। তাহলে লেখচিত্র আমরা কিভাবে আঁকবো একটু দেখি, চলো, ঠিক আছে। একটু লেখচিত্র আঁকাটা শিখে ফেলি, চলো। প্রথমে মনে করো আমরা বয়েলের সূত্রে লেখচিত্র আঁকবো। বয়েলের সূত্রে কি বলা আছে বলতো? পি হচ্ছে যে ভি এর ব্যস্তানুপাতিক, ঠিক আছে। পি সমানুপাতিক 1/v। এখন দেখো লেখচিত্রে আমরা ওয়াই অক্ষ বরাবর কোন চলক নিছি? পি নিছি, ঠিক আছে। আমাকে বলো এই যে এক্স অক্ষ বরাবর কোন চলক নিছি? ভি নিছি। তাহলে আমাকে বলো পি এর সাথে ভি এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। দেখতে পাচ্ছি পি এর সাথে ভি এর সম্পর্ক হচ্ছে যে ব্যস্তানুপাতিক। যেহেতু এটা ব্যস্তানুপাতিক, তাহলে সেটা কি হবে বলতো? আয়তাকার অধিবৃত্ত হবে বা হাইপারবোলা হবে, ঠিক আছে। ইসহাক স্যার কিন্তু একটু ভুল করছে, এটাকে বলছে পরাবৃত্ত, কিন্তু এটা পরাবৃত্ত না, আমি ঠিক করে দিচ্ছি, ঠিক আছে। হাজারি নাগ স্যার বইয়ের মধ্যে ঠিকটাই দেওয়া আছে। এটাকে বলে হাইপারবোলা বা অধিবৃত্ত, ঠিক আছে। এটা হচ্ছে যে অধিবৃত্ত, ঠিক আছে, হাইপারবোলা বা অধিবৃত্ত। তাহলে আমরা বলবো যখন কি ব্যস্তানুপাতিক কি থাকবে? সম্পর্ক থাকবে, তখন তার লেখচিত্র হবে অধিবৃত্তাকার সমীকরণ। এখন আমরা বলতো আমরা বয়েলের সূত্রে পি সমানুপাতিক 1/v। এখন আমরা ওয়াই অক্ষ বরাবর কি চলক নিছি? পি নিছি, ঠিক আছে। ওয়াই অক্ষ বরাবর পি চলক নিছি, আর এক্স অক্ষ বরাবর 1/v চলক নিছি। তাহলে আমাকে বলো 1/v চলক, তাহলে এই চলকের সাথে এই চলকের সম্পর্ক কি? সমানুপাতিক, ঠিক আছে। তাহলে আমরা বলবো পি এর সাথে 1/v এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। সমানুপাতিকের লেখচিত্র হবে মূল বিন্দুগামী সরলরেখা। এটা কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা হবে, ঠিক আছে। আচ্ছা, এখন বয়েলের সূত্র থেকে আমরা জানতে পারি পিবি = ধ্রুবক। পিবি = ধ্রুবক। আমরা কি করব? এই যে পিবিটাকে আমরা কি করছি বলতো? ওয়াই অক্ষ বরাবর রাখছি। আর এখানে যে চলক আছে কি আছে? পি আছে আর কি আছে? ভি আছে,
ঠিক আছে? হ্যাঁ, একটু আসতে পারে, যেগুলো যেগুলো আসবে আমি তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে? আসবে, লেখচিত্র বলে দিবে, মনে করো বলবে আমাদের পি এর সাথে 1/v এই লেখচিত্রটা কি হবে, মূল বিন্দুগামী সরলরেখা হবে, ঠিক আছে? আচ্ছা, এখন বলছি বলতো এখানে কি পিবি হচ্ছে যে ধ্রুবক, তাহলে পিবি এর সাথে যে কোনো একটা চলক, হয় পি চলক নিছো অথবা কি ভি চলক নিবা, ঠিক আছে? এরকম চলক নিলে সেটা কি হবে বলতো, আমাদের পিবিটা হবে কি পি অক্ষের সমান্তরাল যাবে, ঠিক আছে? এটা হবে পি অক্ষের সমান্তরাল যাবে, ঠিক আছে? তাহলে তিনটা সমীকরণ, আমরা তিনটা লেখচিত্র পড়ছি। একটা যদি ব্যস্তানুপাতিক হয় এটা অধিবৃত্ত, যদি সমানুপাতিক হয় এটা হবে মূল বিন্দুগামী সরলরেখা, আর যদি এটা ধ্রুবক হয় সেটা কি হবে বলতো, এক্স অক্ষের সমান্তরাল হবে, ঠিক আছে? আচ্ছা, এখন চলে আসি আমরা বয়েলের সূত্রে, লেখচিত্র আমরা মোটামুটি পারছি, ঠিক আছে? এখন আমাকে চার্লসের যে লেখচিত্র আছে এটা একটু পড়ি চলো। চার্লসের সূত্রের মধ্যে বলা আছে ভি হচ্ছে যে টি এর সমানুপাতিক, মানে আয়তন তাপমাত্রার সমানুপাতিক। তাইলে আমরা যদি ওয়াই অক্ষ বরাবর ভি নিলাম আর এক্স অক্ষ বরাবর কি নিছি বলতো, টি নিছি, তাহলে এখানে সরলরেখাটা কি হবে বলতো, মূল বিন্দুগামী সরলরেখা হবে। দেখো আমি ভাইয়া কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা আঁকছি, কিন্তু এখানে একটা ঝামেলা হয়। কি ঝামেলা হবে বলতো, আমরা তাপমাত্রা মনে করো কমাচ্ছি, কমাইতে কমাইতে এটাকে আমি 0 কেলভিন করে ফেলছি। কত করছি বলতো, 0 কেলভিন করে ফেলছি। 0 কেলভিন করলে আয়তনটাও কি হয়ে যাবে বলতো, 0 হয়ে যাচ্ছে না, আয়তনটাও 0 হয়ে যাচ্ছে। এখন কোনো গ্যাসের কি আয়তন 0 হওয়া সম্ভব? সম্ভব না। কার ক্ষেত্রে? বাস্তব গ্যাসের ক্ষেত্রে সম্ভব না। কিন্তু আমরা পড়াশোনা কার নিয়ে করতেছি? আদর্শ গ্যাস নিয়ে করতেছি। তাহলে আদর্শ গ্যাসের মধ্যে কি বলতো, আমরা ধরে নিব আয়তন 0 হওয়া অবশ্যই সম্ভব, ঠিক আছে? যেহেতু এটা কাল্পনিক, ঠিক আছে? তাইলে যে তাপমাত্রায় কি বলছি বলতো, যে তাপমাত্রায় আয়তন কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, সেটাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা। কি বলছি, যে তাপমাত্রায় আয়তন কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, সেটাকে আমরা বলবো পরম শূন্য তাপমাত্রা, ঠিক আছে? এখন তাহলে আমাকে বলো পরম শূন্য তাপমাত্রা কত বলতো, আমরা জানি 0 কেলভিনে আয়তন কি হয়ে যায়, একদম 0 হয়ে যায়। তাহলে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে যে 0 কেলভিন, অথবা এটাকে আমরা কি বলতে পারি, -273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? বুঝতে কি পারছি? যদি বুঝতে পারো তাহলে আমাকে তুমি একটা প্রশ্নের অ্যান্সার দাও, ঠিক আছে? এই প্রশ্নের অ্যান্সার দাও। এখানে আমি বলছি কোনটি পরম তাপমাত্রা। অপশনে দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস, বিতে দেওয়া আছে -273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? সিতে দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস, ডিতে দেওয়া আছে 25 কেলভিন। আচ্ছা, ঝাপসা হয়ে যাচ্ছে তাই না? একটু দাঁড়াও, তাই আমি দেখতেছি, তোমরা অ্যান্সার দাও দুইটা। আচ্ছা, অনেকে অ্যান্সার দিচ্ছ একের বি, তাই না? -273 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, সবাই বি দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমি দেখাই দিচ্ছি, দেখো ভাইয়া, যদি বলতাম পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা দিলে আমরা কত বলতাম বলতো, -273 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আমি কি বলছি বলতো ভাইয়া, পরম তাপমাত্রা, ঠিক আছে? মনে রাখবা পরম তাপমাত্রা আমরা কাকে বলবো, যে কোনো তাপমাত্রাকে যদি আমরা কেলভিনে কনভার্ট করে ফেলি, কি বলছি, কেলভিন স্কেলে আমরা কি করি, কনভার্ট করে ফেলি, সেটাকে আমরা বলবো পরম তাপমাত্রা। দেখো এখানে সবগুলাই কি ছিল, সেলসিয়াস স্কেলে ছিল, শুধুমাত্র এটা কি কেলভিন স্কেলে না। তাহলে পরম তাপমাত্রা কোনটা দেওয়া আছে বলতো, ডি দেওয়া আছে। ক্লিয়ার? পরম তাপমাত্রা মানে কি, যেই তাপমাত্রাকে আমরা কেলভিনে কনভার্ট করব সেটাকে আমরা বলবো পরম তাপমাত্রা। একমাত্র কেলভিন স্কেলে দেওয়া আছে ডি, তাহলে অ্যান্সার হবে 25 কেলভিন, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলো 2 নম্বর, কোন গ্যাসের তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস থেকে 400 ডিগ্রি সেলসিয়াস করলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে? 2 এর অ্যান্সার। আচ্ছা, এ দিচ্ছে এই তোদের যাদের ঘোলা আসতেছে তাদের নেটের দুর্বল, তাদের নেট দুর্বল। এই দেখ আমার ফোনে, দেখ দেখ, এই যে দেখ, এই যে দেখ, এই দেখ 1080 দিয়ে আমার বন্ধুটারে, এই যে বন্ধুটা খুব সরল সোজা পেয়ে তোরা বন্ধুটারে ডিস্টার্ব করছিস, বন্ধু ভয় পেয়ে দৌড়ে আমার রুমে গেছে, তোদের মার দিব। এই যে এখানে দেখ, এখানে ক্লিক করবি, করার পরে এখানে দেখ একটা কি বাটন আছে, এই যে সেটিং, সেটিং এ যাবি,
যে এখানে কোয়ালিটি 1080 সিলেক্ট করবে, 1080, 1080 দিয়ে এই 86 ইঞ্চি বোর্ডে ক্লাস ক্লিয়ার দেখা যায়, আর তোরা তোদের ফোনে ক্লাস ক্লিয়ার দেখতে পারিস না। ঠিক আছে, সমস্যা নাই, আমরা চলো বাবু পরের মধ্যে চলে আসি। বলছি গ্যাসের তাপমাত্রা 200 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস বলছি। আমি যদি এখানে বলতাম 200 কেলভিন থেকে ভাইয়া 400 কেলভিন করতেছি, 200 থেকে 400 কেলভিন করতেছি, তখন আমরা বলতে পারতাম আয়তন কি হবে, 2 গুণ হবে। ঠিক আছে, কিন্তু এখানে কি বলছি, সেলসিয়াস আছে না, সেলসিয়াস দিয়ে আমরা কখনো ম্যাথ করি না, পরম তাপমাত্রা দিয়ে করে থাকি। তার মানে কি কেলভিনে নিতে হবে। কেলভিনের এটা কত হবে, 473 কেলভিন, এটা হবে 673 কেলভিন। এই ম্যাথটা করলে অ্যান্সার দেখবে কত আসবে, 1.4 গুণ আসবে। ঠিক আছে, ঠিক আছে, এটা চাইলে তোমরা একদম মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, 200 ডিগ্রি সেলসিয়াস থেকে 400 ডিগ্রি সেলসিয়াস করলে এটা কত হবে বলতো, 1.4 গুণ হবে। ঠিক আছে, আর না তুমি ম্যাথ করবা। ঠিক আছে, চার্লসের সূত্র অনুযায়ী। আচ্ছা ওকে, এখন আমরা পরবর্তী কোশ্চেনে যাই, দেখি। এখন এখানে বলা আছে গ্যাসের ঘনত্ব নির্ণয়ের সূত্র কোনটি, গ্যাসের ঘনত্ব নির্ণয়ের সূত্র কোনটি। আচ্ছা হ্যাঁ, সি অনেকে দিয়ে দিছে। আচ্ছা আমরা জানি ভাইয়া পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এন এর জায়গায় আমরা লিখতে পারি ডব্লিউ বাই এম, এন এর জায়গায় আরটি। আবার কি লেখা যাবে তো, ডব্লিউ বাই ভি ইজ ইকুয়াল টু পিএম বাই আরটি। ঠিক আছে, আমরা জানি ঘনত্ব রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, মানে হচ্ছে যে ঘনত্ব ডি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই ভি লেখা যায়। তাহলে এখানে আমরা কি ডি লিখতে পারি, তাহলে ডি ইজ ইকুয়াল টু পিএম বাই আরটি। এটাই গ্যাসের ঘনত্ব নির্ণয়ের সূত্র। ঠিক আছে, এই যে এত কিছু পড়াইলাম, হ্যাঁ অনেকেরই হয়েছে। ঠিক আছে, আহমেদ, বিপাশা, ওকে। এখন যা যা পড়াইছি এখন আমরা বই থেকে দাগায় দাগায় পড়বো। ঠিক আছে, বইটা একটু দেখি চলো। যা যা পড়ছি আমরা কিন্তু 3টা পড়ে ফেলছি, 3টা সূত্র পড়ে ফেলছি। ঠিক আছে, আচ্ছা যা যা পড়ছি, আইসোথার্মাল লেখচিত্র, ঠিক আছে, পারবা না ভাইয়া, লেখচিত্র কিন্তু আঁকা শিখে ফেলছি আমরা। ওকে, এখানে যে ম্যাথগুলো আছে এগুলো দেখাইলাম না, এগুলো কিন্তু পারবা। P1 V1 দেওয়া আছে, P2 মান দেওয়া আছে, তাহলে তুমি V2 এর মান বের করতে পারবা না, পারবা। দেখবা এখানে এককটা কি দেওয়া আছে, জাস্ট এতটুকু বের করে দেখবা, গেল। আচ্ছা এগুলা ম্যাথগুলা তোমরা নিজে করবা। এখন ভাইয়া একটু আগে বলছিলাম না ঘনত্বের সম্পর্ক। ঠিক আছে, এখানে আমরা যে ঘনত্ব, আমরা কি বলতো, ঘনত্ব রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, মানে ঘনত্ব হচ্ছে যে ভর এবং আয়তনের যে রেশিও, সেটাকে আমরা কি বলি তো বলতো, ঘনত্ব বলতেছি। ঠিক আছে, আচ্ছা সেটাকে আমরা কি বলতেছি বলতো, ঘনত্ব বলতেছি। আচ্ছা এই ঘনত্ব মনে রাখবা আমাদের চাপের সাথে সমানুপাতিক সম্পর্ক থাকে। ঘনত্বের সম্পর্কে একটু আগে দেখাইছি বলতো, চাপের সাথে সমানুপাতিক থাকে। তাহলে এটা ফর্মুলা কি হবে বলতো, P1 বাই P2 ইজ ইকুয়াল টু D1 বাই D2। এটা হবে স্থির তাপমাত্রায়। ঠিক আছে, আবার তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তো এই ফর্মুলাগুলো একটু আমরা দেখে রাখবো। ঠিক আছে, আচ্ছা এখন এখানে আর তেমন কিছু নাই আমরা। ঠিক আছে, পড়ানো হয়ে গেছে মোটামুটি। তোমরা দেখবে এখানে 200 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস যেই ম্যাথটা বলছি এখানে আছে। এই যে একটু আগে দেখাইছি না, ডি এর সাথে তাপমাত্রার কি ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, এখান থেকে একটা ফর্মুলা আমরা পাবো। ঠিক আছে, আমরা একটু আগাই। ঠিক আছে, এগুলো দরকার নাই, আমরা আগাই একদম। এই যে ম্যাথগুলো দেখা আছে, একটু আগে বলছিল না ভাইয়া এখানে যে এনটিপি নাই, আসলে এটাকে এনটিপি বলা হচ্ছে। দেখো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 এটিএম চাপে মোলার আয়তন কত বলতো, 24.04 লিটার। এটাকে আমরা কি বলতেছি বলতো, এনটিপি বলি। ঠিক আছে, এনটিপি, যেটা আমাদের কি বলতো কবির স্যারের বইয়ে বলা আছে 22.4 লিটার। ঠিক আছে, তো তোমরা দুইটা ইনফরমেশনই মাথার মধ্যে একটু গুছায় রাখবা। হ্যাঁ, আয়তন ঘনত্বের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, গুড। আচ্ছা তাহলে এটা পারবো না, এটা হচ্ছে যে, হ্যাঁ এখন আমরা একটু ম্যাথ করার চেষ্টা করি। দেখো এখানে কতগুলা বলা আছে, 16 গ্রাম অক্সিজেন গ্যাসে কয়টি অণু থাকে। এগুলো আমরা হচ্ছে মৌলের কি বলতো পরিমাণগত রসায়ন পড়ে ফেলছি আমরা। n ইজ ইকুয়াল টু কতগুলা ফর্মুলা পাই, n ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু n বাই এন এ। এখানে n হচ্ছে যে অণুর সংখ্যা, n হচ্ছে যে অ্যাভোগাড্রোর সংখ্যা, v বাই এসটিপি, ভিটা হবে এসটিপিতে 22.4। ঠিক আছে, ইজ ইকুয়াল টু লেখা যায় পিভি বাই আরটি। ঠিক আছে, ইজ ইকুয়াল টু লেখা যায় এস ইন্টু ভি। ঠিক আছে, এগুলো হচ্ছে যে এন এর সমীকরণ। আমরা কি করব, দেখবো এখানে কি কি দেওয়া আছে, তখন দুইটা আমরা ফর্মুলা পিক করব। দেখো এখানে কি দেওয়া আছে, 16 গ্রাম অক্সিজেন, তার মানে কি ডব্লিউ এর মান দেওয়া আছে। ঠিক আছে, গ্যাসে কয়টি অণু থাকে, মানে এন ইজ ইকুয়াল টু হোয়াট বের করতে বলছে। তাহলে আমরা কি করবো তো, এই ফর্মুলা আর এই ফর্মুলা পিক করব। পিক করলে আমরা কি পাবো তো, এন বাই
Na ইজ ইকুয়াল টু W/m, বলতো W এর মান কত আছে 16 গ্রাম, আর অক্সিজেনের m এর মান আছে 32, ঠিক আছে? তাহলে কথা হবে বলতো, সুতরাং n ইজ ইকুয়াল টু এটা হবে 2 ইন্টু 6.02 ইন্টু 10⁻23, কাটাকাটি করলে এটা হবে 3.011 ইন্টু 10⁻23, অ্যান্সার হবে 3.01 ইন্টু 10⁻23। এগুলো করতে ভাই ক্যালকুলেটর লাগে না, এগুলাই ম্যাথ আসবে, ঠিক আছে? তো এগুলো আমরা একটু দেখবো। যেমন এটা কি বলা আছে বলতো, এখানে দেওয়া আছে এসটিপিতে 1 ml অক্সিজেন, মানে কি এখানে কি দেওয়া আছে, ভি দেওয়া আছে। কয়টি অক্সিজেন পরমাণু থাকে, মানে n এর মান কত তোমার বের করতে হবে। তাহলে তুমি কোন ফর্মুলাটা পিক করো বলতো, n/na, ঠিক আছে? n/na ইজ ইকুয়াল টু v/22.4, ঠিক আছে? এই ফর্মুলা দুইটা পিক করবা, পিক করার পর তুমি তাহলে এখান থেকে n এর মানটা বের করতে পারবা না। তাহলে n ইজ ইকুয়াল টু ভি কত দেওয়া আছে 1, 22.4 ইন্টু 6.02 ইন্টু 10⁻23, ঠিক আছে? এমন কোনো ম্যাথ আসবে না যেগুলো তোমার ক্যালকুলেটর ছাড়া করা যাবে, ঠিক আছে? করা যাবে না, সেগুলো আসবে না। তো কিভাবে করতে হবে একটু জাস্ট দেখাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি আমরা? ওকে, এরপরে আমরা চলে যাই, এই ম্যাথগুলো একটু তোমরা দেখবা, পারবা, ঠিক আছে? যেগুলো দাগানো আছে, ঠিক আছে? এখন আমরা, আচ্ছা, এই সমীকরণগুলা দুইটার মিক্সড সমীকরণ, ঠিক আছে? মিক্সড সমীকরণগুলো জাস্ট একটু দেখবা, ঠিক আছে? এগুলো আমরা যদি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ফর্মুলা পারি, তাহলে মিক্সড সমীকরণ আমরা বের করতে পারবো। আচ্ছা, এখন আমরা চলে যাই, আচ্ছা, পিবি ইজ ইকুয়াল টু এনআরটি, এটাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ, মানে আদর্শ গ্যাস এই সমীকরণটা মেনে চলবে। বাস্তব গ্যাস হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ মেনে চলে, ঠিক আছে? আমরা একটু 29 নম্বর পেজে চলে আসি। এখানে আমরা বলা হয় গ্যাস ধ্রুবক আর এর মান। আচ্ছা, আর কে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক, ঠিক আছে? মোলার গ্যাস ধ্রুবক আর এর কতগুলো ইউনিট আছে, লিটার এটিএম এ কত, এটাকে আমরা সবাই পারি না, 0.0821 ইন্টু 21 লিটার এটিএম পার মোল পার কেলভিন, এটা হচ্ছে তার কি বলতো আমাদের লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান, ঠিক আছে? আচ্ছা, এসআই এককে আর এর মান আমরা পারি, এটা মনে হয় সবাই পারি আমরা, তাই না? এসআই এককে বলা আছে 8.31, ঠিক আছে, জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে? এটা হচ্ছে এসআই একক। এখন আমাকে বলো ভাইয়া 1 জুল ইজ ইকুয়াল টু কত আর্জ, 1 জুল ইজ ইকুয়াল টু 10⁻7 আর্জ, ঠিক আছে? 1 জুল, একটা রিভিশন ধরে ভাই, একটা রিভিশন দাও, আগে করছো অসুবিধা নাই, আবার একটু করো, শেষ হয়ে যাবে, বেশি সময় নিব না, ঠিক আছে? আমরা জানি 1 জুল ইজ ইকুয়াল টু 10⁻7 আর্জ, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা যদি সিজিএস এককটা বের করি, তাহলে সিজিএস এককে কি হবে বলতো, আমরা হবে 8.31 ইন্টু 10⁻7, আমরা কি করবো বলতো, আর্জ করে ফেলবো, 7 গুণ করে দিলে হবে 10⁻7, ঠিক আছে? তো এই গেল হচ্ছে অবস্থা। এখন দেখো ক্যালোরি একক, ইঞ্জিনিয়ার একক এত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একবার চোখে দেখে রাখবা, ঠিক আছে? এখন আমরা চলে আসি বোল্টজম্যান ধ্রুবক। বোল্টজম্যান ধ্রুবক কাকে বলবো, এই যে মোলার গ্যাস ধ্রুবক আছে না, এই মোলার গ্যাস ধ্রুবকটাকে আমরা কি করব, অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করব, ভাগ করলে আমরা কি পেয়ে যাবো, তো বোল্টজম্যান ধ্রুবক পেয়ে যাব, ঠিক আছে? এই বোল্টজম্যান এককের মানে মানটা আসে। এখন যদি বলা হয় লিটার এটিএমের কথা হবে তো 1.36, ঠিক আছে? দেখো 36 যখন থাকে তখন থাকতেছে -25 লিটার এটিএম পার কেলভিন পার মলিকুল, ঠিক আছে? যখন এটা কি হবে, এসআই এককে হবে, দেখো এখানে ছিল 36, এখানে কি 38, ঠিক আছে? 36টা কম, যখন কম থাকবে তখন এই জায়গাটা বেশি হয়ে যাবে, মানে 25, আর যখন হবে 38 এটা বেশি, তখন এই জায়গাটা কি হবে, কমে যাবে, কত হবে, 23 হবে। যেভাবেই পারো কি করতে হবে, আমাদের এটা মুখস্থ জানতে হবে। এখন যদি বলো ভাই মেডিকেল মুখস্থ করবো না, ভাই মেডিকেলে পড়তে গেলে কিছু জিনিস মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এটা সম্ভব না, মানে মুখস্থ না করে তুমি মেডিকেলে কিছু জিনিস পারবা না, ঠিক আছে? আচ্ছা, তো মনে রাখবো আমরা, ঠিক আছে? বোল্টজম্যান ধ্রুবক। এখানে আমরা কিছু পড়তে যাচ্ছি না, আমরা একদম চলে যাই সামনের হচ্ছে যে আস্তে। আচ্ছা, এখন আমরা চলে আসব ডাল্টনের আংশিক চাপ সূত্র, ঠিক আছে? ডাল্টনের সূত্র। আচ্ছা, ডাল্টন মহাশয় কি বলেছেন আমরা একটু দেখি। ডাল্টন সূত্র পড়ার জন্য কতগুলা আমাদের কন্ডিশন লাগবে, ঠিক আছে? কন্ডিশনগুলো একটু আমরা দাগাই। ভোল্ট দেখো, ডাল্টন অবশ্যই হবে যখন কি হবে, কোনো নির্দিষ্ট তাপমাত্রা হতে হবে, নির্দিষ্ট তাপমাত্রায় এটা কি হবে, বিক্রিয়াবিহীন, ঠিক আছে? বিক্রিয়াবিহীন গ্যাস মিশ্রণ থাকতে হবে। এটা কিভাবে একটু বুঝাই, মনে করো একটা চেম্বার আছে, ঠিক আছে? এই চেম্বারের মধ্যে 3টা গ্যাস আছে, এ আছে, বি আছে, সি আছে,
ঠিক আছে। এই তিনটা গ্যাস কি করবো বলতো, আমাদের পাত্রের গায়ের মধ্যে কি চাপ দিবে না, ঠিক আছে। এই চাপটাকে আমরা বলবো টোটাল চাপ বলবো, তাহলে মোট চাপ, ঠিক আছে। মোট চাপ হবে যে প্রত্যেকটা গ্যাসের যে আংশিক চাপ আছে সেটার সমষ্টির সমান। মনে করো এই গ্যাসের আংশিক চাপ কত হবে বলতো, পি এ, ঠিক আছে। বি গ্যাসের আংশিক চাপ হবে পিবি, সি গ্যাসের আংশিক হবে পিসি, ঠিক আছে। তাহলে কি আমি বলবো, কোনো একটা মানে হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াবিহীন গ্যাসগুলা, এগুলো বিক্রিয়াবিহীন অবস্থায় আছে, এই গ্যাসগুলোর মোট চাপ হবে প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপের সমষ্টির সমান, এটাই ডাল্টন বলছে। এখন কথা হচ্ছে ভাইয়া আংশিক চাপ কিভাবে বের করে আমাদের জানতে হবে না? হ্যাঁ জানতে হবে। মনে রাখবা কোনো একটা গ্যাসের আংশিক চাপ আমরা বের করে থাকি, আংশিক চাপ পি ইজ ইকুয়াল টু, মনে করি এ গ্যাসের আংশিক চাপ বের করতেছি, মোট চাপ, মোট চাপ বলতো এখানে কি দেওয়া আছে ভাই, মোট চাপ হচ্ছে যে পি এর মানটা দেওয়া আছে, তাই না, মোট চাপ। তাহলে লিখবো মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ, মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। এখন মোল ভগ্নাংশ আমরা কিভাবে বের করি, এখানে যে গ্যাসটা আছে সেটার মোল সংখ্যাটা আমরা উপরে রাখবো, তাহলে এন এ ডিভাইডেড বাই কি করবো, মোট যে গ্যাসগুলো ছিল সেগুলোর মোল সংখ্যা আমরা যোগ করে দিব, তাহলে কি লিখবো এন এ প্লাস এন বি প্লাস এন সি, ঠিক আছে। এগুলা কি হচ্ছে বলতো, আমাদের একটা আংশিক চাপ, ঠিক আছে। পি মানে হচ্ছে যে এ গ্যাসের আংশিক চাপ হচ্ছে মোট চাপ এবং মোল ভগ্নাংশের গুণফলকে আমরা কি বলবো বলতো, আংশিক চাপ বলবো। এখন এটা কি আমরা বুঝতে পারছি, ঠিক আছে, এটাকে আমরা বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝতে পারি তুমি আমাকে একটা ম্যাথ করে দেখাবা, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথটা করে দেখাও। এখানে বলা আছে এ ও বি গ্যাসের মোল সংখ্যা যথাক্রমে 10 এবং 30, এই মিশ্রণের, ঠিক আছে, এর মিশ্রণের মোট চাপ দেওয়া আছে 12 এটিএম, তাহলে এই গ্যাসের আংশিক চাপ কত? এই গ্যাসের আংশিক চাপ কত, দেখি তো কে আগে অ্যান্সার করে। না না, ক্লাস আটকায়নি, হয়তো বা তোমাদের একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, সর্বপ্রথম ফাহমিদা মার্জিয়া বলছে এ, ঠিক আছে। হুম, মাহির বলছে এ। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি কিভাবে করব। দেখো বলছে এ গ্যাসের আংশিক চাপ বের করতে হবে, তাইলে পি এ ইজ ইকুয়াল টু কি লিখবো বলতো, মোট চাপ। ভাইয়া মোট চাপ কত দেওয়া আছে, 12 এটিএম, মোট চাপ দেওয়া আছে 12 এটিএম, মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ মানে কি এন এ ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি, তার মানে হচ্ছে যে 12 ইনটু এখানে হচ্ছে যে 10/40, তাহলে 4 হচ্ছে 4 দিয়ে 3 গেলে 3, তাহলে কত হবে 3 এটিএম, অ্যান্সার হচ্ছে 3 এটিএম। ওকে। আচ্ছা, 2 নম্বর অ্যান্সারটা একটু দেখি। বলছে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আংশিক চাপ কত, বায়ুমণ্ডলে আংশিক চাপ কত? হ্যাঁ, এ সবারটাই হয়েছে। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আংশিক চাপ কত? হ্যাঁ, 2 এর বি পয়কিলোপিকটাস, আচ্ছা পয়কিলোসেরাস পিকটাস, আচ্ছা যাই হোক, ওরা আগে থেকে চিনতাম পিকটাস রে। 2 এর বি বলছে মানে হচ্ছে 0.78, ঠিক আছে। এখন দেখি এটা কিভাবে বলবো, আমরা কি নাইট্রোজেনের আংশিক চাপ বের করতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে পি নাইট্রোজেন আংশিক চাপ ইজ ইকুয়াল টু মোট চাপ, বায়ুমণ্ডলের মোট চাপ কত বলতো, এসটিপিতে বায়ুমণ্ডলের মোট চাপ হচ্ছে 1 এটিএম, ঠিক আছে। তাহলে আমরা 1 এটিএম লিখলাম, 1 এটিএম ইন্টু কি মোল ভগ্নাংশ, আমরা জানি নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে বলতো ভাইয়া, 78% থাকে, ঠিক আছে। তাহলে 78% মানে কি, উপরে 78 নিচে কি হবে বলতো 100, 100 ভাগের 78 ভাগ থাকে, তাই না। এটাই তার কি বলতো আমাদের আমাদের আংশিক চাপ। তাহলে আংশিক চাপ কত হবে 0.78 এটিএম, অ্যান্সার হবে 0.78 এটিএম, ঠিক আছে। তো পারবো আমরা। আচ্ছা, এখন আমরা বইয়ের মধ্যে চলে যাই। ওকে, আচ্ছা, তো আমরা পারবো ডাল্টনের আংশিক চাপ থেকে, যা ম্যাথ এর থেকে বাইরে আর কোনো ম্যাথ আসবে না, ঠিক আছে, এগুলো পারলেই আমাদের হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো ডাল্টনের চাপ গেল, এখন চলে আসি আমরা গ্রাহামের ব্যাপন চাপ। এর আগে হচ্ছে যে আমরা এই কি যেন বলে, গ্রাহামের ব্যাপন সূত্র, এখানে কিছু একটা ছিল, সমস্যা নাই। আচ্ছা হ্যাঁ, ব্যাপন এবং অনুব্যাপন এই দুইটার মধ্যে পার্থক্য একটু আসি চলো, ঠিক আছে। ব্যাপন এবং অনুব্যাপনের মধ্যে পার্থক্য দেখো,
আচ্ছা ভাইয়া, ব্যাপন বলতে আমরা কি বুঝি? ব্যাপন বলতে বুঝি বেশি ঘনত্বের জায়গা থেকে, ঠিক আছে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব থেকে কঠিন, তরল, বায়বীয় পদার্থ এভাবে স্বতঃস্ফূর্তভাবে পরিব্যাপ্ত হবে, চলে যাবে, ট্রান্সফার হবে, ঠিক আছে। এটা কি হবে? ধীর গতিতে পরিব্যাপ্ত হবে, সেটাকে আমরা কি বলবো? ব্যাপন বলবো। তাহলে ডেফিনিশনটা কি বলছি? উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কি হবে বলতো? কঠিন, তরল, গ্যাস এগুলো কি হবে? স্বতঃস্ফূর্তভাবে, ঠিক আছে, স্থানান্তর বা পরিব্যাপ্ত হবে, সেটাকে আমরা কি বলবো? ব্যাপন বলবো, ঠিক আছে। ব্যাপন একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, তোমরা কি বোটানি নবম চ্যাপ্টারটা পড়ছো? নবম চ্যাপ্টারে বলা আছে দুই ধরনের লবণ পরিশোষণ হয়ে থাকে, একটা সক্রিয় পরিশোষণ আর একটা নিষ্ক্রিয় পরিশোষণ। সক্রিয় পরিশোষণে কি হয়ে থাকে বলতো? কোনো এটিপির প্রয়োজন পড়ে, শক্তির প্রয়োজন পড়তেছে, কিন্তু নিষ্ক্রিয় পরিশোষণে কোনো এটিপির প্রয়োজন পড়তেছিল না। মানে এখানে কি হয়? বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে সে অ্যাবজর্ব করতেছিল, ঠিক আছে, ঠিক আছে, এগুলি স্বতঃস্ফূর্তভাবে অ্যাবজর্ব করতেছিল। এটার জন্য কি হচ্ছে কোনো, আচ্ছা, এই নিষ্ক্রিয়র মধ্যে একটা উদাহরণ ছিল ব্যাপন। তাহলে ব্যাপনকে আমরা কি বলবো? স্বতঃস্ফূর্তভাবে হবে, এটা একটা নিষ্ক্রিয় বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাকে আমরা ব্যাপন বলতেছি, ঠিক আছে। ব্যাপন একটা কি? স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে। এরপর চলে আসে আমরা নিঃসরণ বা অনুব্যাপন কাকে বলবো। আচ্ছা, নিঃসরণ বা অনুব্যাপন এটা মনে রাখবা, মনে করো এটা স্বতঃস্ফূর্ত হবে না, এটা অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে। আমরা কি করছি? একটা চেম্বার নিব, ঠিক আছে। এই চেম্বারের মধ্যে দেখো কি আছে বলতো? চেম্বারের মধ্যে গ্যাস আছে, অণুগুলো আছে। এখন এখানে আমরা কি করবো? বাইরে থেকে একটা প্রেসার দিচ্ছি। যখন বাইরে থেকে প্রেসার দিই তখন এর মধ্যে কি ভেতরের প্রেসারটা বেড়ে যাবে না? যখন ভেতরের প্রেসারটা বেড়ে যায়, বাইরে তো প্রেসারটা কম, তখন কি হবে? এই গ্যাসগুলো সজোরে একমুখী হয়ে বাইরে বের হয়ে যাবে। কি বলছি? সজোরে একমুখী হয়ে বাইরে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই সজোরে একমুখী বের হয়ে যাচ্ছে কি বলতে? একটা সরু ছিদ্র পথে, ঠিক আছে। তাহলে সেটাকে আমরা কি বলবো? অনুব্যাপন বা নিঃসরণ বলবো। তাহলে অনুব্যাপন বা নিঃসরণের জন্য কি একটা সরু ছিদ্র লাগবে। এই ছিদ্রটা কত হতে হবে বলতো? 100 ন্যানোমিটারের বেশি হতে হবে, সেটাকে আমরা অনুব্যাপন বলবো। তাহলে একটু আমরা নিঃসরণের ডেফিনেশনের মধ্যে চলে যাই। দেখো কি করতেছি? বাহ্যিক উচ্চ চাপের প্রভাবে, ঠিক আছে, আমরা কি করছি? সরু ছিদ্রপথে, সরু ছিদ্রপথটা কত হবে? 100 ন্যানোমিটারের বেশি হতে হবে, ঠিক আছে। কোনো গ্যাসের অণুসমূহ সজোরে একমুখী বের হয়ে যাবে, ঠিক আছে, সজোরে বের হয়ে যাবে একমুখীভাবে। আচ্ছা, একমুখীভাবে বের হয়ে যাবে, সেটাকে আমরা কি বলবো? নিঃসরণ বলবো, ঠিক আছে। তাহলে নিঃসরণের জন্য কি বাহ্যিক একটা চাপ প্রয়োগ করতেছি না, তাহলে এটা কি বলতো? স্বতঃস্ফূর্ত বিক্রিয়া না। তাহলে আমরা বলবো একটা ব্যাপন হচ্ছে যে একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, আর অনুব্যাপন কি বলতো? কোনো স্বতঃস্ফূর্ত বিক্রিয়া না, ঠিক আছে। ব্যাপনটা কি হবে? আস্তে আস্তে ঘটবে। এখন ব্যাপনের উদাহরণটা একটু চিন্তা করি। মনে করো তুমি একটা মানে এই কক্ষের মধ্যে মনে করো আমি আতর নিয়ে আসছি। আতরের স্মেলটা কি হবে? আস্তে আস্তে পুরো ঘরে কি ছড়ায়া যাবে, ঠিক আছে। এটাকে আমরা বলছি ব্যাপনের উদাহরণ, ঠিক আছে। আবার মনে করো আমি রিক্সার মধ্যে চড়তেছি, রিক্সার কি টিউব থাকে না? টিউবের মধ্যে কি থাকে? অনেক উচ্চ চাপে কি থাকে? বাতাস থাকে। এখন মনে করো টিউবটা ফেটে গেছে, ফেটে গেলে বাতাসটা কি হবে? সজোরে ওই ছিদ্র পথে বাইরে বের হয়ে যাবে, ঠিক আছে। সেটাকে আমরা কি বলবো বলতো? সেটাকে আমরা বলবো অনুব্যাপন বা নিঃসরণ উদাহরণ। তাহলে টিউব ফেটে যাওয়া হচ্ছে যে অনুব্যাপন বা নিঃসরণ, আর হচ্ছে যে ওই যে আতর বা ফুলের সুগন্ধ এটা পরিব্যাপ্ত হওয়াকে আমরা বলবো ব্যাপনের উদাহরণ, ঠিক আছে। ব্যাপনটা হচ্ছে স্বতঃস্ফূর্ত আর অনুব্যাপনটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত ভাবে, ঠিক আছে। আর ব্যাপনটা হয় মন্থর প্রক্রিয়ায়, খুব আস্তে আস্তে যাবে, কিন্তু আমাদের অনুব্যাপনটা কি যাবে বলতো? দ্রুত গতিতে যাবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ব্যাপন এবং অনুব্যাপনের মধ্যে পার্থক্য, ঠিক আছে। এখন আমরা কি করব? গ্রাহামের ব্যাপন সূত্র পড়ব, ঠিক আছে। গ্রাহামের ব্যাপন সূত্রে বলা আছে, গ্রাহামের ব্যাপন সূত্রে বলা আছে ব্যাপন হার, ঠিক আছে, আমাদের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। কি বলছি? আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে কি? ব্যাপন হার বাড়লে আণবিক ভর কমবে, আণবিক ভর বাড়লে ব্যাপন হার কমবে। বুঝতে পারছি? ব্যস্তানুপাতিক যেহেতু। এখান থেকে একটা প্রশ্ন আসে, বলা হয় আমি যদি বলি মিথেন, ঠিক আছে, মিথেন আর অ্যামোনিয়া এই দুইটা গ্যাসের মধ্যে কার ব্যাপন হার বেশি? বলতে পারবা? মিথেন এবং অ্যামোনিয়ার মধ্যে কার ব্যাপন হার বেশি? আচ্ছা, বিভিন্ন কালার থাকে এটা। আচ্ছা,
একটা হচ্ছে যে খুব বেশি ইম্পর্টেন্ট দাগাইছে, আর হচ্ছে কম বেশি ইম্পর্টেন্ট দাগাইছে। এভাবে তুমি আইডেন্টিফাই করার দরকার নাই। তুমি মনে রাখবা দাগানো মানে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুমি যেই লাইনগুলো দাগানো থাকবে সেগুলো তোমার বইয়ের মধ্যে দাগায় রাখবা। তুমি আবার এভাবে মানে ডিফারেন্সিয়েট করতে যাও না, এটা হচ্ছে নীল কালার, এটা হচ্ছে যে হলুদ কালার, কোনো দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, তুমি সবগুলাই পড়বা। তার আগে কি করবা, নিজে পুরো বইটা পড়বা, বইটা পড়ে তুমি নিজেও দাগাবা, ভাইয়ের দাগানোগুলাও দাগায় রাখবা, ঠিক আছে? দাগানো আমরা কেন দাগাই বলো তো, পরীক্ষার আগে যেন তোমার রিভিশনটা সহজ হয়ে যায়, এই জন্য আমরা দাগাই। দাগাই মানে এই জন্য না তুমি যে এইগুলা পড়েই তুমি চলে যাবা পরীক্ষার হলে, তাই না। তুমি তোমার দায়িত্ব পালন করবা। হ্যাঁ, অনেকে দিয়েছে মিথেন, তাই না? মিথেনের আণবিক ভর কত বলো ভাইয়া? 16, ঠিক আছে? আর অ্যামোনিয়া হচ্ছে যে 17। তাহলে যার আণবিক ভর কম তার কি হবে বলতো, ব্যাপন হার বেশি হবে। তাহলে মিথেনের ব্যাপন হার বেশি হবে, ঠিক আছে? এখন ব্যাপন হারের সূত্রটা একটু, ফর্মুলাটা দেখো। R1/R2 ইজ ইকুয়াল টু √/D2/D1। ডি হচ্ছে যে ঘনত্ব, ঠিক আছে? ইজ ইকুয়াল টু √/M2/M1। এম হচ্ছে যে আণবিক ভর। পারবো না, জাস্ট আমরা ফর্মুলাটা দেখবো, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে ব্যাপন, এই যে ব্যাপন আছে যে, ঠিক আছে, এই ব্যাপনের হচ্ছে কি কি ফ্যাক্টরের উপর নির্ভর করে মনে রাখবা। আমাদের গ্যাসের মোলার ভর বা গ্যাসের ঘনত্বের উপর ডিপেন্ড করবে, তাপমাত্রা, চাপের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আর কি সূক্ষ্মচিত্রের আকার বা গ্যাসের অণুর আকারের উপর এগুলা নির্ভর করবে। তাহলে এগুলা এমসিকিউ এর জন্য আমরা একটু দেখব। এখন চলে আসি আমরা ব্যাপন যে হার বের করতেছি এর প্রয়োগ কোথায়, ঠিক আছে? গ্রাহামের ব্যাপন সূত্রের আধুনিক প্রয়োগ কোথায়? মনে করো তোমার একটা গ্যাস চেম্বারের মধ্যে দুইটা গ্যাস আছে, ঠিক আছে? এই দুইটা গ্যাসকে তুমি আলাদা করার জন্য ব্যাপন হার সূত্র মেনে চলবা, ঠিক আছে? তার মানে কি তুমি করতেছো, একটা চেম্বার থেকে গ্যাসকে আলাদা করে ফেলতেছো না। এই আলাদা করার প্রক্রিয়াটা কি বলা হয়? অ্যাটমোলাইসিস, ঠিক আছে? এটাকে কি বলতেছি আমরা? অ্যাটমোলাইসিস বলতেছি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি মনে রাখবা বলতো, আমরা ব্যাপন হারের মাধ্যমে কোনো একটা গ্যাসের আণবিক ভর নির্ণয় করতে পারি, ঠিক আছে? অ্যাটমোলাইসিস করতে পারি। তারপর আমরা মনে করি যে কোনো একটা সুড়ঙ্গে বা কয়লা খনিতে মিথেন গ্যাস এর উপস্থিতি আছে কিনা সেটা আমরা বুঝতে পারি, ঠিক আছে? এগুলাই হচ্ছে আমাদের গ্রাহামের ব্যাপন সূত্রের প্রয়োগ। আচ্ছা, এখন আমাকে বলো, রূপপুর পারমাণবিক কেন্দ্রে আমরা কি করতেছি বলতো, বিদ্যুৎ উৎপন্ন করতেছি না? এই বিদ্যুৎ উৎপন্ন করি আমরা কিসের মাধ্যমে বলতো? ইউরেনিয়ামের মাধ্যমে। ইউরেনিয়ামে কয়টা আইসোটোপ থাকে ভাই? দুইটা আইসোটোপ থাকে, একটা হচ্ছে 235 আর এটা কি বলতো 238, ঠিক আছে? তুমি মনে রাখবা এখানে 235 যেটা আছে সেটা হচ্ছে যে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি, ঠিক আছে? কিন্তু পরিবেশে 235টা কম থাকে, কত থাকে বলতো? 0.7% থাকে, ঠিক আছে? আর 238টা বেশি থাকবে, এটা কত থাকবে? 99.7% থাকবে। দেখো, এগুলো ইনফরমেশন আমি বানাইছি না, এগুলো আছে কোথায় দেওয়া আছে? বই দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা এই দুইটা আইসোটোপ থেকে কি করব বলতো? 235টাকে আলাদা করব। এজন্য আমরা কি গ্রাহামের যে ব্যাপন সূত্র আছে সেটা তুলনা করব, ঠিক আছে? সেটার মাধ্যমে আমরা কি করব, খুব সহজেই আমরা এই যে 235 যে ইউরেনিয়াম আছে সেটা আমরা বের করে ফেলতে পারবো, পারবো না? আচ্ছা, এখন আমরা একটু চলো নিচে চলে যাই, ঠিক আছে? আমাকে বলো হাইড্রোজেনের কয়টা আইসোটোপ আছে প্রকৃতিতে? হাইড্রোজেন কয়টা পাওয়া যায়? 3টা পাওয়া যায়, একটা প্রোট্রিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, ঠিক আছে? এখন আমি যদি এই ডিউটেরিয়ামের আমাদের ব্যাপন হার, ঠিক আছে, 1 ধরি, অনুপাতটা, ঠিক আছে, 1 ধরি, তাহলে হাইড্রোজেন ডিউটেরিয়াম হবে 1.154, ঠিক আছে? আর হাইড্রোজেন হবে 1.41, ঠিক আছে? জাস্ট এটা আমরা কি করব, মনে রাখবো, ঠিক আছে? হ্যাঁ, আমরা অনুশীলনের ক্লাস নিব, ঠিক আছে? চিন্তা করার কিছু নাই। আচ্ছা, তো এটা হচ্ছে যে এখান থেকে পড়বো। এখন আমরা একটু আগাই, এখানে আর কিছু নাই, আমরা আগাবো। এখন চলে আসি আমরা একদম এই যে দেখো গ্যাসের আণবিক গতিতত্ত্বের মধ্যে, ঠিক আছে? গ্যাসের আণবিক গতিতত্ত্ব মনে রাখবা, গ্যাসের আণবিক গতিতত্ত্ব হচ্ছে আদর্শ যে গ্যাস আছে সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, আদর্শ গ্যাস নিয়ে। এখন আদর্শ গ্যাসের প্রথম বৈশিষ্ট্য কি বলা আছে বলতো? গ্যাসের গঠন, ঠিক আছে? গ্যাসের কোনো নির্দিষ্ট কি থাকবে না? আকৃতি থাকবে না, ঠিক আছে? যেই পাত্রে রাখা হবে সেই পাত্রের আকৃতি দখল করবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে গ্যাসের আয়তন, ঠিক আছে? তুমি মনে রাখবা এটা আমরা কি বলতেছি? আদর্শ গ্যাস পড়তেছি। আদর্শ গ্যাসের আয়তন নগণ্য। কি বলছি বলতো? আদর্শ গ্যাসের আয়তন হচ্ছে নগণ্য, কিন্তু বাস্তব গ্যাস কিন্তু আয়তন নগণ্য না, তার কি থাকে? একটা আয়তন থাকে। কিন্তু আমরা পড়তেছি এখন আদর্শ গ্যাস। আচ্ছা, মনে রাখবা আদর্শ গ্যাসের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই,
ঠিক আছে, আদর্শ গ্যাস মানে একটা একটা আদর্শ স্টুডেন্ট, সে কি করবে, কোনো ঝগড়াঝাটির মধ্যে যাবে না, সে আকর্ষণও থাকবে না, কোনো বিকর্ষণও থাকবে না, কোনো সংঘর্ষই থাকবে না, ঠিক আছে, আদর্শ গ্যাস। আচ্ছা, পরের বৈশিষ্ট্য একটু দেখি আমরা কি আছে বলো। এখানে বলা আছে আন্তঃআণবিক সংঘর্ষ প্রকৃতি। একটু আগে বলছি আদর্শ গ্যাস মানে হচ্ছে যে একটা আদর্শ স্টুডেন্ট, সে কোনো সংঘর্ষ মারামারি এগুলোর মধ্যে সে থাকবে না। ওকে, আচ্ছা এখন আমরা চলে আসি, দেখো এখানে বলা আছে গ্যাসের গতিশক্তি। দেখো আমরা একটা আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ পড়ছি, ঠিক আছে, পিবি ইজ ইকুয়াল টু 1/3 mn c², ঠিক আছে, এটাকে বলা হয় আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ। এটা কে দিছে, বিজ্ঞানী ক্লসিয়াস আদর্শ গ্যাসের গতীয় সমীকরণটা দিছে। ওকে, আচ্ছা এখন এখানে একটু চলে আসি, সংঘর্ষ বেশ। ভাই একটু আগে বলছিলাম না আদর্শ গ্যাসের যে আদর্শ স্টুডেন্ট সে কোনো সংঘর্ষ করবে না, মারামারি করবে না। তার মানে কি, এটা যদি একটা আদর্শ অণু হয়ে থাকে, আদর্শ গ্যাস হয়ে থাকে, এটা একটা আদর্শ গ্যাস, এই দুইটা কি করবে, অনেক দূরে দূরে থাকবে, এটা একদম কাছাকাছি কখনো আসবে না। তার মানে তাদের মধ্যে একটা কি থাকবে বলতো, গ্যাপ থাকবে। তাহলে এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমরা কি বলবো, সংঘর্ষ বেশ বলবো, ঠিক আছে। আরেকটা আছে আণবিক বেশ, মানে কি আণবিক এটা একটা অণু, এটা একটা অণু, একদম কাছাকাছি থাকবে, তো তাদের মধ্যে যে দূরত্ব সেটাকে আমরা কি বলবো, আণবিক বেশ বলবো। আমাকে বলো আণবিক বেশ বড় হবে না সংঘর্ষ বেশ বড় হবে? দেখেই বুঝতে পারতেছি সংঘর্ষ বেশটা বড় হবে, কমন সেন্স, তাই না? সংঘর্ষ বেশটা কি হবে বলতো, বড় হবে। ঠিক আছে, পড়বো আমরা। এখন আমরা কতগুলা বেগ দেখব, ঠিক আছে। প্রথমে আছে আরএমএস বেগ। আরএমএস বেগ মানে কি, মনে করো একটা চেম্বার, এটার মধ্যে অনেকগুলা গ্যাস আছে, C1 C2 C3 এরকম অনেকগুলা গ্যাস থাকবে না, গ্যাসের অণু থাকবে। এই অণুগুলাকে আমরা কি করব, স্কয়ার করে দেব, স্কয়ার করে তার যে মোল সংখ্যা থাকবে, যতগুলো অণু থাকবে সেটা তার ভাগ করে আমরা কি করব, রুট করে দেব, সেটাকে আমরা বলি আরএমএস বেগ বলে থাকি, ঠিক আছে। আরএমএস বেগ করার জন্য আমাদের কিভাবে একটা ফর্মুলা পাই না, আমরা C = √3RT/m, C √3RT/m। এখানে যে mটা থাকে এটা আমরা কেজি ইউনিটে কনভার্ট করে থাকি, কেজিতে করে থাকি, ঠিক আছে। আচ্ছা এখন আমরা চলে আসি গড় গতিবেগ। যে আমরা যে নর্মাল যে গড় বের করি না, প্রত্যেকটা যে মানে বেগ থাকবে সেটা আমরা m দ্বারা ভাগ করে দিই, এটা আমরা গড় গতিবেগ বলে থাকি। গড় গতিবেগের ফর্মুলা কি বলতো, C prime = √8RT/m। ওকে, আচ্ছা এখন আমরা সম্ভাব্যতম বেগ কাকে বলি, মনে রাখবা বিশেষ সময়ে, কি বলছি ভাই বলতো, বিশেষ মুহূর্তের যে বেগ সেটাকে আমরা কি বলি, সম্ভাব্যতম বেগ বলে থাকি, ঠিক আছে। সম্ভাব্যতম বেগকে আমরা আলফা দ্বারা প্রকাশ করে থাকি, আলফা = √2RT/m, ঠিক আছে, √2RT/m, এটা হচ্ছে তার সম্ভাব্যতম বেগ, ঠিক আছে। এটা যদি পারি আমরা কি করব, প্রত্যেকটা বেগের তুলনা করব, কম্পেয়ার করি। যদি মনে করো সম্ভাব্য বেগ 1 হয়, ঠিক আছে, তাহলে গড় গতিবেগ কত হবে 1.12, আরএমএস বেগ হবে 1.22, এটা আমরা মুখস্থ করে ফেলবো। ওকে, কি বলে ক্লাস ডিভিশন, মাত্র 1 ঘন্টা 15 মিনিট ক্লাস করছো, আমাকে অন্তর বলে দিছে তুই আড়াই ঘন্টা ক্লাস করবি, আর বলতেছে ক্লাস ডিভিশন, মাত্র তো শুরুই করলাম না। আচ্ছা শেষ হয়ে যাবে, এত টেনশন নেই, কিছু নাই। ওকে, আচ্ছা এরপর চলে আসি আমরা, হ্যাঁ এখন চলে আসি আমরা বলতো একটু নিচে যাই, দাঁড়াও এখানে কিছু নাই, আমরা এই দেখো গতিবেগ, গতিশক্তির মধ্যে চলে আসি। দেখো দেখো আমরা দেখতে পারতেছি গ্যাসের মধ্যে কি থাকে, গতিবেগ থাকে না, যেহেতু গতি আছে তার মানে কি তার মধ্যে গতিশক্তি অবশ্যই থাকবে, বেগ থাকলেই তার মধ্যে কি থাকে, গতিশক্তি থাকে। তুমি মনে রাখবে ভাইয়া গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু, গ্যাসের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে যে ইকে ইজ ইকুয়াল টু 3/2, ঠিক আছে, nRT, 3/2 nRT, এটা হচ্ছে যে আমাদের গতিশক্তির সূত্র। এখন আমি যদি বলা হয় 1 মোল গ্যাসের গতিশক্তি কত হবে, তাহলে 1 n এর জায়গায় কি বসাবো তো, n এর জায়গায় তুমি 1 বসা দিবা, তাহলে এটা হবে 3RT/2, ঠিক আছে, 1 মোল গ্যাসের গতিশক্তি, ঠিক আছে। এখন আমি যদি বলা হয় এই যে n এর জায়গায় আমি কি করলাম, মনে করো ইকে ইজ ইকুয়াল টু 3/2, n এর জায়গায় n/n এ লিখলাম, n/n এ RT। আচ্ছা n হচ্ছে যে অণুর সংখ্যা, na হচ্ছে যে অ্যাভোগাড্রোর সংখ্যা, ঠিক আছে। এখন আমি বললাম একটি অণুর ভর, মানে একটি অণুর গতিশক্তি বের করবা, তাহলে n এর মান কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, তাহলে তুমি লিখতে পারবে না, তাহলে ইকে ইজ ইকুয়াল টু 3/2, n কি হবে 1 হবে, তাহলে 3/2 RT/na হবে, ঠিক আছে। এটাই বলা আছে একটি অণুর গতিশক্তি।
ঠিক আছে, একটি অণুর গতিশক্তি। আচ্ছা, এই যে গতিশক্তি যে আমরা বের করলাম, এই গতিশক্তি তিনটা বিষয়ের উপর নির্ভর করে। আচ্ছা, আজকে আমার ভাগ্যটাই খারাপ মনে হয়। ঠিক আছে, সবার জায়গাতেই হচ্ছে যে একটু একটু করে আটকে যাচ্ছে। আচ্ছা, সমস্যা নাই, একটু দেখো, কষ্ট করে একটু দেখে ফেলো। হ্যাঁ, ফিজিক্সের জন্য আমরা কি করছিলাম বলতো, দ্বিযোজী, আরেকটা হচ্ছে একযোজী, ত্রিযোজী, এসবের ক্ষেত্রে আমরা অন্য ফর্মুলা ইউজ করছি। তাই ফিজিক্সের মধ্যে রেখে দিলাম, আমরা এখন কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বলতো, ইকে থেকে মানে কিসের উপর ডিপেন্ড করবো, তো গ্যাসের পরিমাণ, ঘনত্ব, তাপমাত্রার উপর নির্ভর করে থাকে। ঠিক আছে, এমসিকিউ আমরা দেখব। আচ্ছা, এখন আমরা একটু আগাই। ঠিক আছে, পেজ উল্টাতে কত মজা লাগে না? ঠিক আছে, এগুলো আসলে তেমন বেশি ইম্পর্টেন্ট না। আমরা কি করব, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্যগুলো একটু দেখি, চলো। ঠিক আছে, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস, মনে রাখবা পৃথিবীতে আসলে অনেকেরই আটকাচ্ছে বলতেছে, এখন হচ্ছে যে অন্তরে। আচ্ছা, ক্লাসটা করো কোনো মতে। ঠিক আছে, আর কিছু ডিউরেশন নিব, বেশিক্ষণ নিব না। ঠিক আছে, আমি তোমাকে বললাম আর মনে করো 20 মিনিট ক্লাস নিব। ঠিক আছে, 20 মিনিটের ক্লাসের মধ্যে আমরা একটু আগায় যাব। ঠিক আছে, আমরা আগায় গেছি। আজকে কি পুরো জায়গায় সব জায়গাতে নেটের সমস্যা? আমাদের কিন্তু কিন্তু আটকাচ্ছে না, এই দেখো ক্লাস কিন্তু হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু আটকাচ্ছে না, কিন্তু তোমাদের আটকাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, অনেকের একটু প্রবলেম সহ থাকতে পারে নেটের। আচ্ছা, চলো আমরা বলবো আদর্শ গ্যাস মানে কি, একটা আদর্শ স্টুডেন্ট। ঠিক আছে, মনে রাখবা আদর্শ স্টুডেন্ট কি করে, সব সময় কি সব সূত্র মেনে চলবে সে। তাহলে কি হবে বলতো, আমাদের সবগুলো সূত্র সে মেনে চলবে, কিন্তু বাস্তব গ্যাস সব সূত্র মেনে চলবে না। আচ্ছা, এখন আদর্শ গ্যাসের মধ্যে আণবিক আকর্ষণ, একটু আগে বলছি ভাইয়া, আদর্শ গ্যাসের মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ নাই, কিন্তু বাস্তব গ্যাসের মধ্যে বিপরীতটা হবে, মানে আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ থাকবে। ঠিক আছে, আচ্ছা, অণুর আয়তন, একটু আগে ভাইয়া বলছিলাম না, আদর্শ গ্যাসের মধ্যে আয়তন কি হবে, নগণ্য, মানে আয়তন নাই বললেই চলে, কিন্তু বাস্তব গ্যাসের মধ্যে কি থাকবে বলতো, আয়তন থাকবে। আচ্ছা, এরপর আমরা একটু দেখি 4 নম্বরটা বলা আছে, আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। আমরা তো সবাই জানি আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, কিন্তু বাস্তব গ্যাসের সমীকরণ কি, ভ্যান ডার ওয়ালস সমীকরণ। ঠিক আছে, ভ্যান ডার ওয়ালস সমীকরণ কিভাবে আসছে আমরা নিচে বিস্তারিত পড়বো। ঠিক আছে, জাস্ট আমরা মনে রাখবো এটা কি, ভ্যান ডার ওয়ালস সমীকরণ মেনে চলে বাস্তব গ্যাস। এখন চলে আসি অভ্যন্তরীণ শক্তি। মনে রাখো, যদি স্থির তাপমাত্রায়, ঠিক আছে, স্থির তাপমাত্রায় অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর ডিপেন্ডেবল না, ঠিক আছে, নির্ভর করবে না। কি বলছি, তার মানে কি, আমরা অভ্যন্তরীণ শক্তিকে ডি ইউ দ্বারা প্রকাশ করি, ডিউ কে যদি আমরা কি ডিবি দ্বারা ভাগ করে থাকি, আয়তন দ্বারা ভাগ করে থাকি, তাহলে এটা কত হবে, 0 হবে। তাহলে আমরা মনে রাখবো আদর্শ গ্যাসে কি হবে, অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল না, কিন্তু বাস্তব গ্যাস কি হবে, নির্ভরশীল হবে। একটা মনে রাখবা, একটা বিপরীত হবে। ঠিক আছে, আচ্ছা, এখন মনে রাখবা আদর্শ গ্যাসের মধ্যে সংকোচনশীল গুণাঙ্ক z এর মান হচ্ছে ইকুয়াল টু 1 হয়ে যায়। ঠিক আছে, আদর্শ গ্যাসে কত হয়, z এর মান 1 হবে। ঠিক আছে, সংকোচনশীল গুণাঙ্ক নিচে আমরা পড়বো। আচ্ছা, আর মনে রাখবা বাস্তব গ্যাসের ক্ষেত্রে z এর মান কখনোই 1 হবে না, হয় এটা 1 এর থেকে বেশি হবে অথবা 1 এর থেকে কম হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা কেমন বাড়বে, বুঝতে পারছি? দুইটার পার্থক্য আমরা মোটামুটি পড়ে ফেলছি। এখন আমরা কি করব, এই যে বাস্তব গ্যাসের অ্যামাগার পরীক্ষা, অ্যামাগার বক্ররেখা, এটা একটু আলোচনা করি। ঠিক আছে, আচ্ছা, একটু নোট পেটে চলে যাই। ঠিক আছে, নোটে চলে যাই। আচ্ছা, অ্যামাগার বক্ররেখা, আমরা একটা ফর্মুলা পড়ছি না, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। ঠিক আছে, আচ্ছা, আরেকবার প্লিজ, কোনটা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বইয়ে যাই, দুইটার পার্থক্যটা আচ্ছা, পার্থক্যটা একবার রিভিশন দিয়ে দিই। আচ্ছা, আদর্শ গ্যাস সূত্রগুলা মেনে চলবে। ঠিক আছে, আদর্শ গ্যাসের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ থাকবে না, আদর্শ গ্যাসের আয়তন নগণ্য। ঠিক আছে, আদর্শ গ্যাসের সমীকরণ কি হবে, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। 5 নম্বরটা একটু বুঝাই। ঠিক আছে, মনে রাখবা আদর্শ গ্যাসের ক্ষেত্রে যদি তাপমাত্রা স্থির থাকে, তাপমাত্রা স্থির থাকলে এই আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আমাদের যে কি বলতো, আয়তন ভি এর উপর নির্ভরশীল থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো বলতো, স্থির তাপমাত্রায়, ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তি আমাদের আয়তনের উপর নির্ভরশীল নয়, জাস্ট এতটুকু মনে রাখবো, নির্ভরশীল নয়। ঠিক আছে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে, তাহলে এটা বিপরীত হবে।
আর সংকোচনশীল গুণাঙ্ক আদর্শ গ্যাসে 1 আর বাস্তব গ্যাসে 1 হবে না, এটা 1 এর থেকে বেশি হবে অথবা কি কম হবে। ঠিক আছে, আচ্ছা ওয়েবে আরো বেশি লাগতেছে, সমস্যা নাই, তাহলে ওয়েবেই করো। এখন আমরা একটু অ্যামাগার বক্ররেখার মধ্যে চলে যাই, চলো। আচ্ছা, আমরা একটা সমীকরণ পড়ছি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা কিন্তু আসলে মূল সমীকরণ না, মূল সমীকরণ হচ্ছে যে পিভি ইজ ইকুয়াল টু জেড এন আর টি। ঠিক আছে, এই জেডটাকে বলা হয় সংকোচনশীল গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্ক। ঠিক আছে, বাস্তব গ্যাসে, বাস্তব বলছি আদর্শ গ্যাসে এই জেড এর মানটা 1 হয়ে থাকে, তাই আমরা লিখি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বলতো, জেড ইজ ইকুয়াল টু পিভি বাই এনআরটি। ঠিক আছে, এটাকে আমরা বলি সংকোচনশীল গুণাঙ্ক অথবা বলে থাকি এটাকে পেষণ গুণাঙ্ক বলে থাকি। ঠিক আছে, আচ্ছা এখন মনে রাখবা ভাই, এই পেষণ গুণাঙ্ক z ইজ ইকুয়াল টু ভি আর বাই ভি আই লেখা যায়। মানে কি, বাস্তব গ্যাসের মোলার আয়তনকে আমরা কি করব, আদর্শ গ্যাসের মোলার আয়তন দ্বারা ভাগ করব। ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো, তো আমাদের পেষণ গুণাঙ্ক বা সংকোচনশীল গুণাঙ্ক। এখন যদি আমি তোমাকে বলি আদর্শ গ্যাসের মোলার আয়তন এসটিপিতে কত, এসটিপিতে হচ্ছে 22.4 লিটার, তাই না, এসটিপিতে 22.4 লিটার। তাহলে আমরা কি বলবো, বাস্তব গ্যাসের মোলার আয়তন আদর্শ গ্যাসের মোলার আয়তন দ্বারা ভাগ করলে সেটা আমরা কি পাবো, আমরা সংকোচনশীল গুণাঙ্ক পাবো। তাহলে সংকোচনশীল গুণাঙ্ক কি আমরা বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা একটা লেখচিত্র আঁকবো। ঠিক আছে, দেখো তো ভাই, লেখচিত্র বরাবর আমরা যে এই যে এটা কি ছিল বলতো, এটা ছিল হচ্ছে যে ওয়াই অক্ষ বরাবর আমরা পিবি চলক নিছি। ঠিক আছে, আর এক্স অক্ষ বরাবর কি চলক নিছি, পি চলক নিছি। তাহলে আমাকে বলতো কোন সূত্রটা খাটাইছি কিনা আমরা, পি এবং ভি চলক আছে, তার মানে কি বয়েলের সূত্র ছিল, তাই না। বয়েলের সূত্রে কি বলছিলাম, পিবি হবে কি বলতো, পি অক্ষের মানে এক্স অক্ষের সমান্তরাল রেখা হবে। ঠিক আছে, তাহলে এটা কি হবে, সমান্তরালে যাবে। সমান্তরালে কার যাবে বলতো ভাইয়া, আদর্শ গ্যাসের রেখাতে যাবে, যেটার মান, হ্যাঁ যদি ম্যাথ বলো, ম্যাথ হচ্ছে গ্যাস সূত্র থেকে আসার মতো আছে। ঠিক আছে, সহজ সহজ ম্যাথগুলো আসবে। ওকে, আচ্ছা তাহলে আমরা বলবো পিবি কি হবে বলতো, এক্স অক্ষের সমান্তরাল হবে, কখন হবে, যখন এটা কি হবে বলতো, আদর্শ গ্যাস হবে, মানে z ইজ ইকুয়াল টু 1 হবে। তাহলে এটা কি হবে বলতো, এক্স অক্ষের সমান্তরাল যাবে, এটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে। কিন্তু ভাই আমি বলছি আমাদের মধ্যে আদর্শ গ্যাস নাও কি থাকে বলতো, আমাদের পৃথিবীতে সবগুলা বাস্তব গ্যাস থাকে। তাহলে বাস্তব গ্যাস কখনো সমান্তরাল যাবে না, হয় এটা কি হবে উপরের দিকে যাবে অথবা কি নিচের দিকে যাবে। জেড এর মান যদি 1 এর থেকে বেশি হয়, কি বলছি বলতো, জেড এর মান যদি 1 এর থেকে বেশি হয় তখন এটাকে ধনাত্মক বিচ্যুতি হয়। বিচ্যুতি মানে কি, এটাকে সমান্তরাল যাওয়ার কথা ছিল, এটা যদি ঊর্ধ্বমুখী গমন করে উপরের দিকে যায় সেটাকে আমরা কি বলবো, ধনাত্মক বিচ্যুতি। তাই দেখো এখানে ধনাত্মক বিচ্যুতি কার কার হয়েছে, হাইড্রোজেন হচ্ছে আর হিলিয়ামের হচ্ছে, বুঝতে পারছো, এগুলো কি হচ্ছে উপরের দিকে যাচ্ছে, তাহলে এটাকে আমরা বলতেছি ধনাত্মক বিচ্যুতি। ঠিক আছে, উপরের দিকে যাচ্ছে ধনাত্মক বিচ্যুতি, হাইড্রোজেন হিলিয়াম। আচ্ছা, যাদের ধনাত্মক বিচ্যুতি হয়, ঠিক আছে, তাদের পেষণ গুণাঙ্ক বেশি। এখন বলতো ভাই পেষণ গুণাঙ্ক মানে কি, পেষণ গুণাঙ্ক মানে জেড বোঝায়, তাহলে জেড কি 1 এর থেকে বেশি না, তাহলে পেষণ গুণাঙ্ক অবশ্যই বেশি। ঠিক আছে, যাদের পেষণ গুণাঙ্ক বেশি থাকবে বা জেড এর মান 1 এর থেকে বেশি থাকবে তাদের মনে রাখবা বিকর্ষণ বল বেশি থাকে। কি থাকে বলো তো ভাইয়া, বিকর্ষণ বলটা বেশি থাকবে, তার মানে কি তার আকর্ষণ বলটা কম থাকবে। যাদের বিকর্ষণ বলটা বল থাকে তাদেরকে আকর্ষণ বলটা কম থাকে। এক্সাম্পল দেখি চলো, হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, তোমাদের বই এটা কি দেওয়া আছে, নাইট্রোজেন দেওয়া আছে, এটা ঠিক করে ফেলো, এটা কি হবে বলতো, নিয়ন হবে। ক্লিয়ার, এটা ঠিক করে ফেলবা, এটাকে আমরা নিয়ন বলবো। তাহলে হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, দেখো তো হিলিয়াম নিয়ন কি নিষ্ক্রিয় গ্যাস না, আমাদের নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কি থাকে বলতো ভাইয়া, বিকর্ষণ। ঠিক আছে, তা এটা কি থাকে বলতো, বিকর্ষণ বেশি থাকে। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কি থাকে বলতো, বিকর্ষণ বেশি থাকে, তাই আমরা বলবো জেড 1 এর থেকে বেশি হলে এটার মধ্যে বিকর্ষণ বেশি থাকবে। ক্লিয়ার, আচ্ছা এখন ঝামেলা কোনটা বাদে ভাইয়া, পেষণ গুণাঙ্ক আর পেষণ যোগ্যতা, এই দুটো জিনিস ঝামেলা করে ফেলি আমরা। ঠিক আছে, মনে রাখবা পেষণ গুণাঙ্ক আর পেষণ যোগ্যতা একটা একটার বিপরীত। ঠিক আছে, এখন যখন জেড 1 এর থেকে বেশি হয় তখন পেষণ গুণাঙ্ক কি হয়, বেশি হচ্ছে, তাহলে পেষণ যোগ্যতা কি হবে বলতো, পেষণ যোগ্যতা কি হবে, কম হবে, পেষণ যোগ্যতা কম। ক্লিয়ার, আচ্ছা পেষণ যোগ্যতা বলতে আমরা কি বুঝি, একটু আগে বলছি না ভাইয়া, তড়িৎ রাসায়নিক তোমাকে বুঝছি, জেড, জেড এর মান সংকোচনশীল গুণাঙ্ক ভি আই বা ভি আর, তাই তো ছিল না, একটু পিছনে যাই, এই যে কি ছিল বলতো, জেড ইজ ইকুয়াল টু ভি আর বাই ভি আই ছিল। ঠিক আছে, এখন পেষণ যোগ্যতা বোঝায় এই যে আদর্শ যে গ্যাস আছে না, এই আদর্শ গ্যাস থেকে সে কত বেশি পেষণযোগ্য, সে কি আদর্শ গ্যাস থেকে বেশি পেষণযোগ্য হবে না কম হবে, সেটাকে বলে পেষণ যোগ্যতা। আর পেষণ গুণাঙ্ক মানে কি, জেড এর মান,
পেষণ গুণাঙ্ক মানে জেড এর মান, ঠিক আছে। তাহলে আমরা মনে রাখবো পেষণ গুণাঙ্ক মানে কি, যখন জেড এর মান 1 থেকে বেশি তাহলে পেষণ গুণাঙ্ক অবশ্যই বেশি, কারণ জেড কি 1 এর থেকে বেশি আছে পেষণ গুণাঙ্ক। তাহলে পেষণ যোগ্যতা কি হবে বলতো, ওই সময়টার মধ্যে পেষণ যোগ্যতা কম হবে। মানে প্রশ্নে আসবে নিচের কোনটি, ঠিক আছে, আদর্শ গ্যাস থেকে কম পেষণ যোগ্য। অ্যান্সার কি হবে বলতো, হাইড্রোজেন, হিলিয়াম অথবা নিয়ন। বুঝতে পারছি, বলবে নিচের কোনটি আদর্শ গ্যাস থেকে কম পেষণযোগ্য, তখন অ্যান্সার কি দিবা, হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন। আবার যদি বলা হয় নিচের কোনটির পেষণ গুণাঙ্ক বেশি, তখন অ্যান্সার কি দিবা, হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন। ক্লিয়ার? আচ্ছা, এখন চলে আসি আমরা জেড যদি 1 এর থেকে কম হয়, মনে রাখবা জেড যখন 1 এর থেকে কম হবে তখন তার কি হবে বলতো, ঋণাত্মক বিচ্যুতি হবে, মানে নিচের দিকে গমন করবে। দেখো কতগুলা গ্যাস আছে, সেগুলো নিচের দিকে যাওয়ার পরে কি হয়, উঁচুর দিকে গেছে, নিচের দিকে যাওয়ার পরে উঁচুর দিকে গেছে, কিন্তু তার স্টার্টিংটা কি ছিল বলতো, নিচের দিকে ছিল না, তাই সেগুলোকে আমরা কি বলবো, ঋণাত্মক বিচ্যুতি বলবো। ঠিক আছে, তাহলে জেড এর মান যদি 1 এর থেকে কম হয় তার কি হবে বলতো ভাইয়া, ঋণাত্মক বিচ্যুতি হবে। ঠিক আছে, ঋণাত্মক বিচ্যুতি হলে তাহলে জেড এর মান কি বলতো, কম হচ্ছে, তাহলে পেষণ গুণাঙ্ক কি হবে বলতো, কম হবে। যার পেষণ গুণাঙ্ক কম হবে তার পেষণ যোগ্যতা কি হবে বলতো, বেশি হবে। তার মানে কি, পেষণ যোগ্যতা বেশি, পেষণ যোগ্যতা বেশি। তুমি জাস্ট মনে রাখবা পেষণ গুণাঙ্ক আর পেষণ যোগ্যতা একটা একটার বিপরীত। ঠিক আছে, যার পেষণ যোগ্যতা বেশি হবে মানে কি, জেড যদি 1 এর থেকে কম হয় তখন তার মধ্যে আকর্ষণ বল বেশি থাকবে, আকর্ষণ বল বেশি থাকবে। উদাহরণ কি দেওয়া আছে, মনে রাখবে হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন ছাড়া বাকি যত ধরনের বাস্তব গ্যাস আছে সবগুলা কি হবে বলতো, আমাদের ঋণাত্মক বিচ্যুতি হবে। ক্লিয়ার ভাইয়া? ঠিক আছে, এখান থেকে মানে অ্যামাগার বক্তৃতা থেকে আর কোনো প্রশ্ন আসা সম্ভব না। কি কি প্রশ্ন আসবে বলে দিচ্ছি, কোনটার মধ্যে ধনাত্মক বিচ্যুতি হয়, কোনটার মধ্যে ঋণাত্মক বিচ্যুতি হয়। ক্লিয়ার? এক্সাম্পল দেখবা। আরেকটা কি বলছি, কোনটার মধ্যে পেষণ গুণাঙ্ক বেশি, মানে জেড এর মান বেশি থাকবে। ঠিক আছে, এইগুলোর মধ্যে। আরেকটা হতে পারে কি বলতো, কোনটি কম পেষণযোগ্য, মানে কি ধনাত্মক বিচ্যুতি বোঝাচ্ছে। ঠিক আছে, কম পেষণযোগ্য। আরেকটা আসতে পারে কি বলতো, বিকর্ষণ বা আকর্ষণ বল। মনে রাখবা ধনাত্মক বিচ্যুতিতে বিকর্ষণ বেশি, আর কি ঋণাত্মক বিচ্যুতিতে আমাদের কি বলতো, আমাদের আকর্ষণ বল বেশি। কোনটার মধ্যে আকর্ষণ বল বেশি, কোনটার মধ্যে বিকর্ষণ বল বেশি, এগুলা থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, বুঝতে থেকে পারছি? ঠিক আছে, যদি পারি তাহলে আমরা একটু আগাই, সামনে আগাই। দেখো এখন একটু আগে বলছিলাম না সমান্তরালে যাওয়ার কথা, কিন্তু এটা কি হয়, বেঁকে যায় না, হয় উপরের দিকে যাচ্ছে অথবা কি নিচের দিকে যাচ্ছে। এই যে কত ডিগ্রি কোণে ঘোরাচ্ছে, ঠিক আছে, কত ডিগ্রি কোণে ঘোরাচ্ছে সেটাকে আমরা বলি বিচ্যুতি বলি। ঠিক আছে, এই বিচ্যুতির মান এক একটা মৌলের এক এক রকম হয়ে থাকে। ঠিক আছে, এটা তিনটা বিষয়ের উপর আমরা ভাগ করব। এটা সঞ্জিত কুমার গুসার বই থেকে নিছি। ঠিক আছে, তো তোমরা চাইলে বইয়ের পাশে এটা অ্যাটাচ করে দিবা। ঠিক আছে, বিচ্যুতির মানটা। আচ্ছা, মনে রাখবা পোলার যৌগের, কি বলছি ভাইয়া বলতো, পোলার যৌগের বিচ্যুতির মান নন পোলারের থেকে বেশি হবে। ঠিক আছে, পোলার যৌগের বিচ্যুতির মান নন পোলার থেকে বেশি হবে। এখন আমরা পোলার যৌগ কিভাবে বুঝবো? ঠিক আছে, হ্যাঁ নাইট্রোজেনটা এটা কাটো, ঠিক আছে, বইয়ে ভুল দেওয়া আছে। ঠিক আছে, নাইট্রোজেন জায়গায় কি দিবা বাবা, নাইট্রোজেন জায়গায় নিয়ন দিয়ে দিবা। ঠিক আছে, বইয়ে ভুল আছে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এখন পোলার যৌগ আমরা কিভাবে করব? মনে করো যেই যৌগটা থাকবে তার যে দুইটা কি থাকবে, মৌল থাকবে, এই দুইটা মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান মাইনাস করব। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতার মান যদি মাইনাস করে আমরা 0.5 এর কম পাই, ঠিক আছে, 0.5 এর কম পাইলে সেগুলো হবে কি বলতো, নন পোলার। ঠিক আছে, আর যদি এটা মানে 0.4 এর বেশি হয়, ঠিক আছে, 0.4 এর বেশি হয় সেগুলোকে আমরা কি বলবো, তো পোলার যৌগ বলবো। ঠিক আছে, 0.4 এর বেশি হবে সেগুলোকে আমরা পোলার যৌগ বলবো। তাহলে তুমি দেখবে অ্যামোনিয়া একটা কি হবে তো, 0.4 এর বেশি হচ্ছে, তাহলে এটা একটা পোলার যৌগ। ঠিক আছে, আর হাইড্রোজেন, দেখো হাইড্রোজেনের মধ্যে কয়টা মূল আছে, দুইটা, হাইড্রোজেন ও হাইড্রোজেন আছে, এটা মাইনাস করলে কত হবে, 0 হবে না, তাহলে আমরা বলবো হাইড্রোজেন একটা নন পোলার। ঠিক তেমনি ক্লোরিন নন পোলার, ফ্লোরিন নন পোলার। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে নন পোলার বলবো। আচ্ছা, এরপরে চলে আসি আমরা নন পোলারের ক্ষেত্রে। মনে রাখবা যেই নন পোলারের আকারটা কি হবে, বড় হবে, তার কি হবে, বিচ্যুতির মানটা বেশি হবে। ঠিক আছে, হ্যালোজেনের মধ্যে সবার আকারটা কার বড় বলতো, আমাদের সবার আকারটা কার বড় বলতো, আয়োডিনের বড়, তাহলে আয়োডিনের কি বলতো, আমাদের বিচ্যুতির পরিমাণটা সবার থেকে বেশি হবে। তারপর আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন। ঠিক আছে, আচ্ছা 3 নম্বরটা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, মনে রাখবা যার অণুর আকার বড় হবে তার বিচ্যুতির পরিমাণটা বেশি হবে।
ঠিক আছে, এখন অ্যামোনিয়া বড় না কার্বন ডাইঅক্সাইড বড় বের করার কোনো ফর্মুলা আছে? কোনো ফর্মুলা নাই। তাহলে আমরা কি করবো বলতে, এটা একদম মুখস্থ করে ফেলবো, এটা বইয়ের পাশে দিয়ে একটু সুন্দর করে আমরা লিখে রাখবো। ঠিক আছে, সবচেয়ে বেশি বিচ্যুতি কার? অ্যামোনিয়া, তারপর কি বলতো কার্বন ডাইঅক্সাইড, তারপর হাইড্রোজেন, তারপর হিলিয়াম। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? ঠিক আছে, অ্যামাগার বক্ররেখা থেকে এর বাইরে আর কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই। ঠিক আছে, তো পারবো আমরা ইনশাল্লাহ? যদি না বোঝো বলো, আবার একটু বুঝাই দেব কোন জায়গায় সমস্যা। ঠিক আছে, যদি বুঝো বলো। আচ্ছা, কিরে ভাই তোরা কি স্ক্রিনশট নিছিস? হ্যাঁ, 0.5 চেয়ে কম হলে সেটাকে আমরা বলবো কি? নন পোলার। ঠিক আছে, আর 0.4 বেশি হলে পোলার। আচ্ছা, সিরিয়ালটা তোমরা লিখেই দিই, বুঝছো? মনে রাখবা, যদি 0 থেকে, ঠিক আছে, 0 থেকে যদি 0.4 হয়ে থাকে, ঠিক আছে, সেগুলাকে আমরা কি বলবো? পোলার সমযোজী। পোলার সমযোজী। ওকে, আরেকটা মনে রাখবা, যদি তড়িৎ মাইনাস হচ্ছে 0.5 থেকে 1.7 হয়, ঠিক আছে, সেগুলাকে আমরা বলবো নন পোলার সমযোজীদের। কি লিখছি? আচ্ছা একটু দাঁড়াও, ঠিক করে দিই এটা। হ্যাঁ, 0 থেকে যদি 0.4 হয়ে থাকে, সেটাকে আমরা বলবো কি? অপোলার সমযোজী। ঠিক আছে, এটাকে আমরা বলবো অপোলার সমযোজী। ঠিক আছে, আর যেটা 0.5 থেকে 1.7 এর মাঝামাঝি হয়, সেটাকে আমরা বলবো পোলার সমযোজী। ঠিক আছে, আর যদি এটা 1.7 এর বেশি হয়, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো? পোলার আয়নিক যৌগ। পোলার আয়নিক। পারবো আমরা? ঠিক আছে, এগুলো একটু বইয়ের মধ্যে লিখে রাখবা। হ্যাঁ, স্লাইডটা বলতে মানে যে যে ইনফরমেশন মানে এক্সট্রা, সেগুলো একটু বইয়ের মধ্যে লিখে রাখবা। কারণ তোমার স্লাইডটা তুমি পড়বা না পরীক্ষার আগে, কি করবা? বইটাই পড়বা। বইটাকে তোমার গুছায় রাখতে হবে, বুঝছো? এক্সট্রা ইনফরমেশন বলো বা তুমি প্রশ্নের মধ্যে পাইছো অ্যান্সার, বুঝছো? মানে সেগুলো কি করবা? বইয়ের মধ্যে একটু টুকে রাখবা। বইয়ের মধ্যে দরকার হলে স্টিকি নোট দিয়ে অ্যাটাচ করে রাখবা। তাহলে কি হবে? পরীক্ষার আগের দিন রিভিশনটা খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, মানটা কিসের ভুল? আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতার কিছু মান আমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, যেমন ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মক মান কত? 4। ঠিক আছে, হাইড্রোজেনের কত? হাইড্রোজেন এবং ফসফরাস হচ্ছে 2.1। ঠিক আছে, এটা আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে পড়ছিলাম, তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মক কাকে বলি? মনে করো হাইড্রোজেন এবং ফ্লোরিন আছে, এদের মধ্যে কি হওয়ার কথা ছিল বলতো? সমযোজী বন্ধন হবে। ঠিক আছে, সমযোজী যৌগের মধ্যে আমরা জানি 2টা ইলেকট্রন কি শেয়ার করার কথা ছিল, কিন্তু এরা কি করবে? শেয়ার না করে একটা জিনিস কি হবে? নিজের দিকে বেশি ইলেকট্রনটা নিজের দিকে টেনে নিবে। এই যে টেনে নেওয়ার কারণে এটা কি হবে বলতো? বেশিটা আংশিক তড়িৎ ঋণাত্মক হবে, এটা আংশিক তড়িৎ ধনাত্মক হবে। যেই ক্ষমতার গুণে এটা তড়িৎ ঋণাত্মক, মানে একটা ঋণাত্মক হচ্ছে, একটা পজিটিভ চার্জ ছড়িয়েছে, সেটাকে আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, যেমন ফ্লোরিনে কত? 4, অনেক বেশি। অনেক বেশি হওয়ার কথা। হাইড্রোজেন কত? 2.1, অনেক বেশি হওয়ার কারণে পুরা ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নিচ্ছে। ঠিক আছে, সেটাকে আমরা কি বলি? তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা, তাহলে আমরা বুঝছি এর মাধ্যমে আজকে আমরা এতটুকু পর্যন্ত পড়বো অ্যামাগার বক্ররেখা। একটু এর মনে প্রশ্ন আছে, একটু প্রশ্নের অ্যান্সার দাও। ঠিক আছে, এটা অ্যান্সার দিয়ে যাও। বলতো কোনটির জেড এর মান 1 এর থেকে কম? কোনটির জেড এর মান 1 এর থেকে কম? আচ্ছা, 2 নম্বরটা বলতে বলছে, 2 নম্বরটা বলবো, দাও অ্যান্সার দাও। কোনটির জেড এর মান 1 এর থেকে কম হবে? আচ্ছা, গ্রাফটা আমি আবার বুঝাই দিব। হ্যাঁ, সবাই বলতেছে সি। গুড, তার মানে কি অক্সিজেন কি বলতো আমাদের? জিঙ্কের জেড এর মান 1 এর থেকে কম হবে। কে দিছে? শামীমা রহমান। শামীমা রহমান, এটা সি হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, এখন 2 নম্বরে দেখো তো, অ্যামাগার বক্ররেখার মূলনীতি কোনটা? অ্যামাগার বক্ররেখার মূলনীতি কোনটা? 2 এর অ্যান্সার বলো। হ্যাঁ, সি অনেকের হচ্ছে। আয়ান, নাফিসা, 2 এর অ্যান্সারটা কি হবে বলতো? অ্যামাগার বক্ররেখার মূলনীতি। আচ্ছা, সবারই হয়েছে। রোমানা, আয়েশা, তারপর ফাহিমা, শিমু। হ্যাঁ, তোমাদের সবারটা হয়েছে 1 এর সি। একটু বলো তো ভাইয়া 2 এরটা। 2 এর অ্যান্সার কি হবে? এখানে বলছে অ্যামাগার বক্ররেখার মূলনীতি কোনটা?
আচ্ছা, ফার্স্টের অ্যান্সারই পাচ্ছি এতক্ষণ ধরে, 2 এর অ্যান্সারটা কেউ দিচ্ছে না। হ্যাঁ, 2 এর এ, সাবাব হোসেন, গুড, সাবাব হোসেন দিয়ে দিয়েছে 2 এর এ। আচ্ছা ভাইয়া, এমাগার বক্ররেখা যখন আঁকছিলাম তখন মনে আছে লেখচিত্রটা কি ছিল? এখানে ছিল পিভি, এদিকে ছিল হচ্ছে যে পি। তার মানে কি এটা কিসের সূত্র ছিল বলতো? বয়েলের সূত্র ছিল না? তাহলে বয়েলের যে সূত্র ছিল সেটাই তো তার মূলনীতি হবে। বয়েলের মূলনীতি কি ছিল? ভি হচ্ছে যে 1/বি সমানুপাতিক 1/পি, তাই না? এটা হচ্ছে যে এমাগার বক্ররেখার মূলনীতি। ওকে, আচ্ছা, এখন একটু সমস্যা ছিল। এমাগার বক্ররেখা যা যা পড়ছি, ঠিক আছে, এগুলাই বইয়ের মধ্যে আছে, ঠিক আছে, তোমরা একটু রিকেপ করবা, ঠিক আছে, ভাইয়া বুঝাই দিছি, তোমরা একটু পড়বা, পড়লেই হয়ে যাবে, ঠিক আছে। যা যা বলছে এখানে কিছু আর বাদ নাই। একটা আছে বয়েলের তাপমাত্রা, এটা আমরা সামনেও পড়বো। বয়েলের তাপমাত্রা হচ্ছে যে তাপমাত্রায় বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে কনভার্ট করি সেটাকে আমরা বলি বয়েলের তাপমাত্রা, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে পড়বা। আচ্ছা, কালকে আমরা আগামীকাল ইনশাল্লাহ কি বলবো তো ভ্যান ডার ওয়ালস সমীকরণ থেকে পড়া শুরু করব, ভ্যান ডার ওয়ালস সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, এখন একটু যার যা একটু সমস্যা ছিল একটু দেখাই দিচ্ছি, বুঝছো? লেখচিত্রের মধ্যে একটা সমস্যা ছিল, আমি একটু লেখচিত্রটা দেখাই। হ্যাঁ, একজন নেট সমস্যা হয়ে গেছিল, ওরটা একটু লেখচিত্র দেখায় সমস্যাগুলো দেখতেছি। আচ্ছা ভাইয়া, লেখচিত্র বলছিলাম বয়েলের লেখচিত্র, তাই না? বয়েলের সূত্র ছিল পি সমানুপাতিক 1/ভি, ঠিক আছে। এই লেখচিত্র দেখো আমরা কি কি চলক নিছি, পি চলক নিছি এবং ভি চলক নিছি। আমাকে বলো ভাই, পি এর সাথে ভি এর সম্পর্ক কি বলতো? ব্যস্তানুপাতিক, তাই না? এটা ব্যস্তানুপাতিক। মনে রাখবা, ব্যস্তানুপাতিক হলে তার যে মানে আমাদের লেখচিত্র হবে সেটা হবে অধিবৃত্ত বা হাইপারবোলা, অধিবৃত্ত বা হাইপারবোলা, ঠিক আছে। আচ্ছা, এখন চলে আসি আমরা আরেকটা লেখচিত্র আছে। পি এর সাথে বলো কি 1/ভি এর লেখচিত্র দিছে। আমাকে বলো পি এর সাথে 1/ভি এর সম্পর্ক কি দেওয়া আছে ভাইয়া? সমানুপাতিক। পি এর সাথে 1/ভি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তার মানে কি এটা হবে? মূল বিন্দুগামী সরলরেখা। এটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। মনে রাখবা, যখন সমানুপাতিক হয় তখন সেটা হয় মূল বিন্দুগামী সরলরেখা, ঠিক আছে। আমরা বয়েলের সূত্র থেকে একটা পাইছি পিবি সমান কি বলতো? ধ্রুবক। পিবি ইজ ইকুয়াল টু ধ্রুবক পাচ্ছি। তাহলে আমরা ওয়াই অক্ষ বরাবর পিবি রাখছি আর এক্স অক্ষ বরাবর কি রাখছি বলতো? পি এবং ভি এর মধ্যে যে কোনো একটা চলক রাখছি, হয় পি নেই অথবা ভি নেই। তখন সেটা হবে কি হবে বলতো? আমাদের এক্স অক্ষের সমান্তরাল লেখচিত্র হবে, এক্স অক্ষের সমান্তরাল লেখচিত্র। এই তিনটাই হচ্ছে যে আমাদের বয়েলের সূত্র, ঠিক আছে, লেখচিত্র। না, আর কিছু নতুন পড়াবো না, তোমাদের যা যা একটু সমস্যা আছে আজকে আমাদের এতটুকুই শেষ। একটু একজন সমস্যাগুলো বলতেছে ওইগুলো একটু সলভ করতেছি, আর নতুন কিছু পড়াবো না। চার্লসের লেখচিত্র কি বলতো? ভি এর সাথে টি সমানুপাতিক আছে না, ঠিক আছে, তার এটা কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা হবে, ঠিক আছে। যাদের কোনো সমস্যা নাই তারা চাইলে চলে যেতে পারো, ঠিক আছে। আর পারলে একটু ভাইয়ের ওই যে ক্লাস কিরকম হয়েছে, ঠিক আছে, পোস্ট কইরো। আচ্ছা, ক্লাস শেষ হয়ে গেছে, ঠিক আছে, সমস্যা নেই। একটু সমস্যাগুলো দেখি, তোমরা একটু ভাই আবার লেখো তো কার কি কি সমস্যা আছে। লেখচিত্র সমস্যা সলভ করছি, আর কি দেখাইতে হবে, রিকেপ করতে হবে, একটু দেখাও তো। ও আচ্ছা, এমাগার বক্ররেখার গ্রাফ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমাগার বক্ররেখা। হ্যাঁ, দেখো, এমাগার বক্ররেখা, আমরা এমাগার বক্ররেখায় এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর কি পিবি রাখছি আর এক্স অক্ষ বরাবর পি রাখছি, ঠিক আছে। তার মানে কি আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা কি হবে বলতো? এক্স অক্ষের সমান্তরাল হবে, ঠিক আছে, এক্স অক্ষের সমান্তরাল হবে আদর্শ গ্যাসের ক্ষেত্রে, এটা আমরা জানি। কিন্তু এখন আমরা পড়বো কি বলতো? বাস্তব গ্যাসের ক্ষেত্রে। মনে রাখবা, বাস্তব গ্যাসের ক্ষেত্রে জেড এর মান কখনো 1 হবে না। তার মানে কি, হয় এটার ধনাত্মক বিচ্যুতি হবে অথবা এটার কি ঋণাত্মক বিচ্যুতি হবে। মানে দেখো, যেগুলো উপরের দিকে গমন করবে, ঠিক আছে, সেগুলোকে আমরা বলবো ধনাত্মক বিচ্যুতি। তার ক্ষেত্রে জেড এর মান কি হবে বলতো? 1 থেকে বেশি হবে, ঠিক আছে। না, তোমরা যারা হচ্ছে যে এখানে পড়া ক্লোজ, ঠিক আছে, তোমরা যারা চলে যেতে পারো, ঠিক আছে। তাহলে কি বলতেছি, যারা উপরের দিকে যাচ্ছে তাদের মধ্যে কি বলতো? ধনাত্মক বিচ্যুতি হচ্ছে। ধনাত্মক বিচ্যুতি হলে তার মধ্যে বিকর্ষণ বেশি। দেখো, যখন ধনাত্মক বিচ্যুতি হয় তাদের পেষণ গুণাঙ্ক জেড এর মানটা বেশি হবে, তার মানে কি তার বিকর্ষণ বেশি থাকবে, তার মানে কি সেটা হবে কম পেষণযোগ্য। পেষণ গুণাঙ্ক পেষণযোগ্যতা বিপরীত। এক্সাম্পল পড়বা হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন। আর যেগুলো নিচের দিকে যাবে সেগুলোকে আমরা কি বলবো? আমরা সেগুলোকে বলবো ঋণাত্মক বিচ্যুতি। তার মানে ঋণাত্মক বিচ্যুতি হলে জেড এর মান কি হবে বলতো? কম পেষণ গুণাঙ্ক হবে, তার মানে কি পেষণযোগ্যতা বেশি হবে, এর আকর্ষণ বলটা বেশি হবে। এটা কি এক্সাম্পল গুলো পড়বা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বেস্ট, তাহলে হচ্ছে যে পোস্ট করো। হ্যাঁ, তোমার অন্তর ভাইকে দেখাতে হবে না? এই যে অন্তর ভাইরা জ্বালাইছি, তাই না? একটু পর পর এসে তোমাদের ঝাড়ি দিয়ে দিচ্ছে। অন্তর আসলে আমার নিজেরই আত্মা কেঁপে যায়, তোমাদের আত্মা কাঁপবে না, ঠিক আছে। আচ্ছা, এফএমসি নিয়ে কিছু বলবো। আচ্ছা,
শোনো, এফএমসির মধ্যে সিট থাকে 125টা সরকারি, ঠিক আছে, আমরা তো সরকারি টার্গেট করবো, সরকার, ঠিক আছে, 125টা সিট থাকে। তার মধ্যে কিছু আমাদের আর্মি কোটা থাকে, মানে যাদের বাবা অথবা মা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে কর্মরত বা অবসরপ্রাপ্ত থাকে, তাদের জন্য 30% কোটা থাকে, ঠিক আছে। তাহলে তুমি মনে করো 30% কোটা বাদ দিলে এখানে সিট থাকে মনে করো 80টা। 80টা হচ্ছে সিভিলদের জন্য। ভাইয়ারও কিন্তু কোনো কোনো কোটা ছিল না, ঠিক আছে, আমরা সিভিল ছিলাম, তো চান্স পাইছি না, তোমরা পাবা ইনশাল্লাহ। এখন পরীক্ষার যে বিষয়টা, তুমি মেডিকেলের যে প্রিপারেশন নিবা সেম ওয়েতে তুমি প্রিপারেশন নিবা কি মানে এফএমসির জন্য, ঠিক আছে, একদম সেম, মানবন্টনও সেম, প্রিপারেশনও সেম, ঠিক আছে। কিন্তু মনে করো যখন আমাদের সরকারি মেডিকেল হয়ে যাবে তার এক সপ্তাহ পরে হচ্ছে যে আমাদের কি হবে বলতো এফএমসির পরীক্ষা হবে। তো এক সপ্তাহের মধ্যে কি কি পড়তে হবে ভাইয়া বলে দিব, ঠিক আছে, মানে জিকের জন্য কিছু মানে স্পেসিফিক টপিক, ঠিক আছে, মানে সেনাবাহিনী, নৌবাহিনী সম্পর্ক আমি পোস্ট করে দিব, বা ওগুলো পড়লেই দেখবে অনেকগুলো কমেন্ট পড়ে যাবে। মানে জিকের জন্য, জিকে নিয়ে মানে জিকে বলতে হচ্ছে যে ওই যে সেনাবাহিনী সম্পর্কিত প্রশ্নগুলো, এগুলো নিয়ে ভয় পাবা না, ঠিক আছে। তো এখন তুমি কি করবা বলতো, মেডিকেলের যে প্রিপারেশন নিচ্ছ ওইভাবে আগায় যাও, ঠিক আছে। জাস্ট ওই এক সপ্তাহের মধ্যে একদিন জাস্ট কিছু এমসিকিউ পড়বা, আমি দেখাই দিব, ওগুলো পড়লেই মানে এক্সট্রা মানে প্রিপারেশন শেষ হয়ে যাবে। আচ্ছা, আপনি বিসিএস দেন নাই? এখন বিসিএস দিছি, বুঝছো, ভাই তো বিসিএস এর প্রিপারেশন নেই। এখন মনে করো হচ্ছে যে 200টা প্রশ্ন আছে, তো সবগুলো দাগায় এসে পড়ছি। আমি 200 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছি, দাগাবো না কেন, সব দাগায় আসছি। বের হওয়ার সময় আমার যে রিলেটিভসরা আছে তারা জিজ্ঞেস করছে কিরে পরীক্ষা কেমন হয়েছে। এখন যে পড়ালেখা করছে না তার কাছে পরীক্ষা হার্ড হইলে কি আর সহজ হইলে কি, সবাই বলতেছে পরীক্ষা হার্ড হয়েছে। আমি তো পড়ালেখাই করছি না, তাই না? তা আমার জন্য হার্ডই কি আর সহজই কি, সবই সেম, ঠিক আছে। আচ্ছা, পরীক্ষা ভালো হয়নি, খারাপ হয়েছে, সব দাগায় আসছে তবে। আচ্ছা ভাই, কোন মেডিকেল কলেজে পড়ছেন এ কি এখনো জানে না? আমি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ থেকে পড়ছি, ঠিক আছে, আমি কিন্তু ডিএমসিআর না, আমি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ থেকে পড়ছি। আচ্ছা ভাইয়া, না বিজিবিদের জন্য কোনো কোটা নাই, ঠিক আছে, শুধুমাত্র সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। ওকে, আমার পজিশন কত ছিল? আচ্ছা, আমি যখন সরকারি মেডিকেলে পরীক্ষা দিছিলাম আমার হচ্ছে নিচের দিকে একটা সরকারি মেডিকেল আসছিল, ঠিক আছে, আমাদের সময় নিচের দিকে যেটা ছিল আর কি, ঠিক আছে, ওই মেডিকেল আসছিল। এরপরে এফসিবিএস মানে এফসিবিএস বলতেছি, এফএমসি পরীক্ষা দিয়েছি, এফএমসিতে আল্লাহর মতো হয়ে গেছে। তো এফএমসি হয়ে গেলে তাহলে কি ওই মানে পেছনের দিকে মেডিকেলে ভর্তি হবো, তো এইখানে ভর্তি হয়ে গেছি। ওকে, এফএমসি বাস, ওটা আগে চান্স পা তারপর বুঝবি, ঠিক আছে। এফএমসিতে থাকবা হচ্ছে 5 স্টার হোটেলে, এক রুমে 2জন থাকবা, এরকম সুবিধা তুমি কোনো মেডিকেলে পাবো না, বিশ্বাস করো, ঠিক আছে। এক রুমে 2জন থাকবা, অ্যাটাচড বাথরুম, তোমার কিচ্ছু করতে হবে না, স্টাফরা এসে বাথরুম পরিষ্কার করে দিয়ে যাবে, তোমার ঘরটর পরিষ্কার করে দিয়ে যাবে, ঠিক আছে। খাওয়া হচ্ছে 5 বেলা খাওয়া, তোমার খাওয়া নিয়ে কোনো চিন্তা নাই। তারপর হচ্ছে যে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু পাবা, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবা, 5 স্টার হোটেলে থাকবা, ঠিক আছে। আর শুধু নিজে পড়াশোনা করবা, তাইলেই হবে, ঠিক আছে। আচ্ছা, আর আমি কিন্তু কোনো মেডিকেলে খারাপ বলতেছি না, মানে বাংলাদেশের সরকারি মেডিকেলগুলা একটু হচ্ছে যে একটু অপরিষ্কার বা এগুলো থাকে, ঠিক আছে, এগুলো মানায় নিবা তোমরা, অবশ্যই মানায় নিতে হবে, তাই না? খারাপ কিছু না, অবশ্যই ভালো, অবশ্যই ভালো। যদি ঢাকা মেডিকেল হয় অনেক অনেক ভালো, ঠিক আছে, ঢাকা মেডিকেল সবার থেকে বেস্ট, ঠিক আছে। ময়মনসিংহ মেডিকেল বলো, মানে বিভাগীয় মেডিকেলগুলা সব মেডিকেলই ভালো, ঠিক আছে। এফএমসিও ভালো, সবগুলাই ভালো, কারোর সাথে কারো তুলনা হয় না, ঠিক আছে। কিন্তু এফএমসি একটু প্যারা আছে, ওই যে পিটি ড্রিল এগুলো একটু করতে হয়, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি একটু করতে হয়, ঠিক আছে। হ্যাঁ, খাবার অনেক ভালো। আচ্ছা। ও, পেশন যোগ্যতা, আচ্ছা দেখো, আমরা একটু আগে বলছিলাম না, দেখো পেশন যোগ্যতা হচ্ছে যে, দেখো আমরা পড়ছিলাম পেশন গুণাঙ্ক, যেটা হচ্ছে যে VR/VI, মানে কি বলতো, আদর্শ গ্যাসের যে মোলার আয়তন আছে তা দ্বারা আমরা ভাগ করছি, ঠিক আছে। এখন পেশন যোগ্যতা হচ্ছে যে আমাদের আদর্শ গ্যাসের মোলার আয়তনের সাথে সম্পর্কিত, ঠিক আছে। এভাবে প্রশ্ন আসবে, নিচের কোনটি কোন মানে আদর্শ গ্যাসের থেকে বেশি পেশনযোগ্য, সেটা হবে কম পেশনাঙ্ক বিশিষ্ট, বুঝছো। তাহলে পেশন যোগ্যতা হচ্ছে যে আদর্শ গ্যাসের সাথে আমরা তুলনা করে বলি, ঠিক আছে। আদর্শ গ্যাস থেকে এটা বেশি হইতে পারে অথবা কি হইতে পারে, কম হইতে পারে, ঠিক আছে। যেটা কি বলতো, আদর্শ গ্যাস বলো VI, জেডের কি ব্যস্তানুপাতিক না, VI হচ্ছে যে জেডের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তার মানে কি পেশন যোগ্যতা কি হবে, পেশন গুণাঙ্কের ব্যস্তানুপাতিক হবে। জাস্ট এতটুকু জাস্ট মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা,
খরচ, এফএমসির খরচ হচ্ছে যে তুমি যে থাকা খাওয়া আছে এটার একটু খরচটা একটু বেশি হয় অন্যান্য মেডিকেলগুলো থেকে। এমনি তো এটা তো সরকারি, তোমার পড়াশোনা বাবদ কোনো খরচ দিতে হবে না, জাস্ট থাকা খাওয়া যে 5 বছর মানে 5 বেলা তোমাকে খাওয়াবে থাকাবে, ঠিক আছে, এটার খরচটা একটু বেশি নিবে। ঠিক আছে। আমি যখন ভর্তি হয়েছিলাম তখন হচ্ছে যে 6,000 করে ছিল, ঠিক আছে, প্রতি মাসে। এখন এটা মনে হয় 10 থেকে 12,000 প্রতি মাসে, ঠিক আছে, এরকম। ওকে। ও আচ্ছা আচ্ছা, না সমস্যা নাই, আমি খারাপ কিছু বুঝি নাই। এফএনসি মানে বাস পরীক্ষার রেজাল্টের জন্য, আচ্ছা, সমস্যা নাই। ঠিক আছে, পরীক্ষা দিবা, দুইটারই ফর্ম তুলবা, বুঝছো, মেডিকেলের তুলবা, সরকারি মেডিকেল, আর বাকি এফএনসিরও তুলবা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আমার মনে হয় আর কোনো তোমাদের সমস্যা নাই, ঠিক আছে। বেশি বেশি করে পড়াশোনা করবা, এখন সময়টা খুবই ক্রুশিয়াল, ঠিক আছে। যেভাবে পড়ো পড়াশোনাটা করো, চালায় যাও, ঠিক আছে। তোমাদের সবার জন্য দোয়া থাকবে, উইশ ইউ অল দ্য বেস্ট। ক্লাস শেষ? হ্যাঁ, ইটনা ফাস্ট। ওকে, বন্ধ করে দিই। আচ্ছা, কি খবর বাচ্চারা, কেমন কেমিস্ট্রি ক্লাস করলা? ওকে, শেষ। শেষ শেষ শেষ, পড়া শেষ, পরিবেশ রসায়ন। যাও এবার পড়াশোনায় লেগে পড়ো, নিজে পড়া একদম 1 মিনিটের সময় নষ্ট করো না। হালকা একটু ফ্রেশ হয়ে নিয়ে নিজের পড়া শুরু করে দাও। হ্যাঁ, ও নিশাদকে বলে দিলি